বিএনপি সরকারকে গালি খাওয়াতে পারলে তাদের খুবই ভালো লাগে। তো আমার মনে হয়েছে যে এক ধরনের হচ্ছে এখানে ট্রায়াল। এটা শুনে ভালো লাগছে। শহীদ পরিবারগুলো এখনো পর্যন্ত বিচার পায়নি। যেখানে বিচারই হয়নি সেখানে আমি কি বলবো যে আমার এই এক্সপেকটেশন ছিল আমি ঢেলে সাজাবো একটা, যেটা বেয়ার মিনিমাম, যেটা ন্যূনতম হওয়া উচিত, সেটাই তো আমি পাইনি এখনো পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আমি একজন নন হিজাবির জন্য কথা বলছি, যতক্ষণ পর্যন্ত আমি তাদের রায় নিয়ে আমি সচেতন, যতক্ষণ পর্যন্ত তাদের জন্য আমি ভোকাল, আমি মনে করি আমি তাদের প্রতিনিধি। শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের পরে সেটা হচ্ছে শহীদ ওসমান হাদী হত্যার বিচার হওয়া, সেটা বিচার হয়নি এবং বিচার তো হয়নি এখনো পর্যন্ত। আমাদের কাছে কোনো কিছুই খোলাসা করা হয়নি। আওয়ামী লীগকে নিয়ে কিছু বলা যাবে না, এটা একদম বাজে আলাপ। আওয়ামী লীগকে নিয়ে মাস্ট কথা বলতে হবে, কারণ আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। আমাদের সাথে আছে আজকে আমাদের সবার পরিচিত ইনকিলাব মঞ্চের অন্যতম সদস্য, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদিকা ফাতিমা তাসনিম ঝুমা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু রাজনৈতিক ভাবে আপনাকে প্রশ্ন করি শুরুতে, যে ঝুমা, আপনি রাজনীতিতে বেশি দিন হয়নি এসেছেন, আসলে ঠিক কিভাবে রাজনৈতিক জীবনটাকে উপভোগ করছেন? আহ ব্যাপারটা এমন না যে আমি খুব রিসেন্ট রাজনীতি সচেতন হয়ে উঠেছি বা রাজনীতিতে এসেছি। ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকে রাজনীতি সচেতনতা ছিল, কিন্তু কখনো অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের গতানুগতিক যে রাজনীতি বা যেটা হচ্ছে মেইন স্ট্রিম রাজনীতি, সেটাতে কখনো ছিলাম না। জুলাইয়ে আর কি এটা সক্রিয় হওয়া। এর আগে হচ্ছে যখন বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে সেসব আমি অংশগ্রহণ করেছি। এবং বিশেষ করে 2018 এর যে ছিল নিরাপদ সড়ক আন্দোলন, এর পরবর্তীতে যখন শহীদ আবরার ফাহাদের মৃত্যুর পরে যেভাবে একটা স্পার্ক করলো, সেটাতে সক্রিয় অংশগ্রহণ ছিল। এবং এর পরবর্তীতে ক্যাম্পাসে আসার পর যে সকল রাজনৈতিক যে মুভমেন্ট গুলো হতো সেগুলোতে অংশগ্রহণ করতাম। তো জুলাইয়ের পরে আসলে জুলাইয়ের পর যখন নতুন বন্দোবস্ত হওয়া শুরু করলো, তখন আসলে সবাই রাজনীতিতে ইন্টারেস্টেড হলো। আমিও সেরকম, যে চিন্তা করলাম রাজনীতি যদি নাও করি তবে এই ব্যাপারে ভোকাল থাকবে, এটা আমার ইচ্ছা ছিল। তো এরপরে যেটা হয়েছে যে ইনকিলাব মানে মঞ্চ যখন তৈরি হলো, তখন সেটা একটা কালচারাল প্ল্যাটফর্ম হিসেবে যারা প্রেশার গ্রুপ এজ ওয়েল হচ্ছে এজ ওয়েল একটা সাংস্কৃতিক যে কার্যক্রমগুলো কালচারাল ফেসিজমকে অ্যাড্রেস করে, সেটার জন্য যখন সিদ্ধান্ত নেওয়া হলো, তখন হচ্ছে আমি সেটার সাথে ইনভলভ হই। এবং পরবর্তীতে ডাকসুর মাধ্যমে বলতে গেলে পলিটিক্যাল যাত্রা শুরু। এই তো এখনো পর্যন্ত, যদিও আমি কোনো রাজনৈতিক দলের অংশ নই, তবে যারা পলিটিক্যালি ভোকাল, যেহেতু ডাকসু একটা, যদিও আমরা বলি যেটা নন পলিটিক্যাল, কিন্তু এটার একটা পলিটিক্যাল ভ্যালু আছে, সেই জায়গা থেকে রাজনীতির সাথে আমাকে ইনভলভ বলতে পারেন। আচ্ছা, আমি যদি ইনকিলাব মঞ্চ নিয়ে একটা প্রশ্ন করি, যে আসলে এটা কি সাংগঠনিক কোনো মানে সাংস্কৃতিক সংগঠন নাকি রাজনৈতিক সংগঠন? ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক পার্টি না, এটা একটা কালচারাল অর্গানাইজেশন যারা পলিটিক্যালি ভোকাল। যেমন আমাদের শিল্প সাহিত্যে যেভাবে রাজনীতিটা করা হয়, যেভাবে দেশের ভেতরে দেশের বাহিরে যেভাবে হচ্ছে কালচারাল পলিটিক্সটা করা হয়, সেটি পলিটিক্সটাই আসলে আমরা মূলত করি। তো আপনি যদি বলতে চান যে আমাদের ভয়েসটা পলিটিক্যাল, কিন্তু আমরা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না, আমরা কালচারের মাধ্যমে আমাদের পলিটিক্যাল যে আইডিওলজি, সেটার রিফ্লেকশনটা জনগণের কাছে পৌঁছাতে চাই। সেই রিফ্লেকশনটা মানে পৌঁছে যে দিচ্ছেন, এটাকে জনজীবনে বা এই যে আপনারা বিভিন্ন সময় যে সমাবেশগুলো ডাকছেন, এটা কি মনে হচ্ছে না যে এটাতে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে? আমরা কবে এরকম জনদুর্ভোগ সৃষ্টি করে দেখেছি আমার মনে পড়ে না। আমাদের যে শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের আগে পর্যন্ত আমরা শাহবাগ অবরোধ খুব কম সময়ে করেছি। এর আগে যখন খুব যেই ব্যাপারগুলোতে খুব সেন্সিটিভ এবং সিদ্ধান্ত আসাটা অত্যন্ত জরুরি, সেই সকল ব্যাপার ছাড়া আমরা কখনোই জনদুর্ভোগ সৃষ্টি করি এরকম কোনো কার্যক্রম হাতে নেইনি। যেমন এর আগে হচ্ছে আমরা অনশন করেছি, সেটা ছিল যমুনার সামনে। এরপরে যখন আমরা শাহবাগে বসলাম, সেক্ষেত্রেও আমরা কিছু নিয়ম যাতে জনদুর্ভোগটা সৃষ্টি না হয়, কোনো অ্যাম্বুলেন্স যেতে অসুবিধা না হয়, এই ধরনের আমাদের সবসময় সেই সেন্সটা মাথায় রেখে আমরা সব কার্যক্রম করেছি। গতানুগতিক অন্যান্য সকল রাজনৈতিক দল বা যেটা ইন্টারিমের সময় হতো, 2 দিন পর পর যে কোনো কারণে শাহবাগ অবরোধ হতো, এটার সাথে ইনকিলাব মঞ্চের আপনি কোনো ধরনের সংশ্লিষ্টতা পাবেন না। কিছুদিন আগে আপনি সাদিক কায়েম সহ মানে প্রায় 15 জনের একটি দল চীনা দূতাবাসে গিয়েছিলেন। তো সেখানে যে সফরটা করলেন, এই সফরে মানে কি কি আসলে জানতে পারলেন বা কি শিখলেন? তাদের আতিথেয়তা কেমন ছিল, কি বুঝতে পারছেন আপনি? আমরা চায়না এম্বাসির দাওয়াতে একটা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে গিয়েছিলাম, যেখানে আমাদের 7 দিনের সফর ছিল, যেটা 2টা সিটিতে মেনলি হয়েছে, বেজিং
এবং সাংহাই। তো সেখানে যে রাষ্ট্রীয় বিভিন্ন সংগঠন, তারপরে একই সাথে তাদের বিভিন্ন বডি, যেমন আমরা সাংহাইতে হচ্ছে মিউনিসিপাল, যেটা পিপলস মিউনিসিপাল, সেখানে আমরা অংশগ্রহণ করেছি এবং বিভিন্ন ইউনিভার্সিটি গুলা হচ্ছে আমরা ভিজিট করেছি। তাদের যে এআই এর যে কোম্পানি গুলা আছে, একই সাথে তাদের টেকনোলজির যে বড় বড় কোম্পানি গুলো আছে, সেগুলোর হেডকোয়ার্টার বা মেইন অফিস যেগুলো, সেগুলো আমরা ভিজিট করেছি। সেখান থেকে মূলত আমাদের যেটা মনে হয়েছে যে চায়না তাদের যে ইমপ্রুভমেন্ট বা ভবিষ্যতে বাংলাদেশে যারা তরুণ রাজনীতিতে যাবে, লিডারশিপে যাবে, তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে একটা রিলেশন বিল্ড আপ করতে চাই, যেটা আমার মনে হয় যে আমাদের দেশের জন্য খুবই ভালো। এবং যদি জিজ্ঞেস করেন যে কি শিখতে পেরেছি, সেটা হচ্ছে টেকনোলজিকে তারা, মানে আমাদের দেশে যেভাবে একটা আমরা প্রায় সময় পড়ি যে একটা সময় এআই টেকনোলজি মানুষের আহ চাকরি চাকরির জায়গাটা তারা দখল করে নিবে, সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি প্রত্যেকটা সেক্টরে তাদের এআই, রোবট, তারপর হচ্ছে টেকনোলজির এক ধরনের মানে বলতে গেলে ছড়াছড়ি। কিন্তু ওখানে কেউ আসলে বেকার না। ব্যাপারটা হচ্ছে তারা তাদের যে শ্রম, তাদের যে পরিশ্রম এবং তাদের যে ব্রেইন, সেটা আসলে তারা ওই যে বিভিন্ন ধরনের রিসার্চের ক্ষেত্রে, বিভিন্ন সাইন্টিফিক হচ্ছে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তারা ব্যবহার করছে। তো এই জায়গায় আসলে কেউ আসলে আনএমপ্লয়েড না। তো আমি যেটা বুঝতে পেরেছি যে বাংলাদেশে আসলে আমাদের দক্ষ জনশক্তি তৈরির যে ব্যাপারটা, সেটাতে আসলে ফোকাসড হওয়া উচিত। আমাদের এখানে অনেকে নতুন নতুন ইনিশিয়েটিভ নেয়, বা অনেকে হচ্ছে পড়ালেখার পরে বিভিন্ন চাকরি বাকরি, তো যারা পায় না তারা ওটার পেছনে আসলে পড়ে থাকে। আমার মনে হয় যে আমাদের যে একটা বিশাল সংখ্যক আছে, সেটাকে হচ্ছে আমরা তো অনেক সময় বিদেশেও করি, অনেকে যায়। কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশ থেকে আসলে একটু গোছানো ভাবে, এবং তারা যেভাবে গভর্নমেন্ট থেকে শুরু করে সবকিছু যেভাবে অর্গানাইজ করে, যে এখানে প্রত্যেকটা মানুষও ল অ্যাবাইডিং, একই সাথে হচ্ছে গভর্নমেন্টও খুবই হচ্ছে স্ট্রিক্ট তাদের ল গুলোর ব্যাপারে। তো দুইটার কম্বিনেশনে আসলে তারা এরকম সুন্দর একটা ম্যানেজমেন্টের মধ্যে আসতে পেরেছে। আমাদের দেশে এটা ইমপ্লিমেন্ট করা গেলে আমরা তাদের চেয়েও আসলে অনেক ভালো জায়গায় যেতে পারবো। চীনা প্রবাসীদের যে আতিথেয়তাটা ছিল, এটা আসলে কেমন লাগলো? আমাদের আসলে অত বেশি প্রবাসীদের সাথে মেশার সুযোগ হয়নি। খুব অল্প সংখ্যক, ধরেন যে আমরা যে সকল ইউনিভার্সিটি গেছি সেখানে দুই একজন যারা বাঙালি ছিল, তাদের সাথে আমাদের দেখা হয়েছে। কিন্তু চীনের যে মানুষজন, তাদের আতিথেয়তাটা আসলে খুবই মনোমুগ্ধ করে, এবং তারা খুবই পাংচুয়াল এবং খুবই পরিশ্রমী। তো এই ব্যাপারগুলো এনকারেজিং ছিল। এবার একটু আপনার ডাকসু নির্বাচনের দিকে যাই আমরা। যে আপনি যখন ডাকসু নির্বাচনের আগে আপনি একজন প্রার্থী হিসেবে বলেছিলেন যে আপনি আসলে কোনো হিজাব বা বোরকা পরিধান করেন এমনটা না, আপনি সাধারণ যে মেয়েরা আছেন তাদেরও প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন। তো আসলে আপনি ডাকসু নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে কি ধরনের প্রমাণটা রেখেছেন এই কাজের উপরে? প্রথমত যেটা আমাকে তখন প্রশ্ন করা হয়েছিল যে সাংবাদিকদের তরফ থেকে, আহ ডাকসুর শিবিরের প্যানেলে কেন নন হিজাবি একজন কেউ থাকবে। তো তখন আমি উত্তরে বলেছিলাম যে ডাকসুতে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো শুধুমাত্র হিজাবি বা বোরকা স্টুডেন্টরা পড়ে না, সেখানে তো অন্যান্য নারীরাও পড়ে। তাদেরও তো প্রতিনিধি দরকার, বা সবাই তো আর সেম একটা থেকে, আমি তাদেরও প্রতিনিধিত্ব করছি এটা মনে করতে পারেন। যেমন ধরা যায় যে যেটা যেভাবে করে যে আমি যদি হিজাব পরি বা একজন যদি হিজাব না পরে, সে আসলে একজন নন হিজাবির প্রতিনিধিত্ব করতে পারে না, ব্যাপারটা ওই সেন্সে বলা হয় নাই যেভাবে এখন সেন্স মেক করাতে চায় যে এখন তো বোরকা পরেছে তো আর তাদের প্রতিনিধি হলো না। ব্যাপারটা এরকম না। যতক্ষণ পর্যন্ত আমি একজন নন হিজাবির জন্য কথা বলছি, যতক্ষণ পর্যন্ত আমি তাদের রাইট নিয়ে আমি সচেতন, যতক্ষণ পর্যন্ত তাদের জন্য আমি ভোকাল, আমি মনে করি আমি তাদের প্রতিনিধি। এবং একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট, সে হিজাব পড়ুক হিজাব না পড়ুক, সে হচ্ছে ওয়েস্টার্ন পড়ুক, সে হচ্ছে খুব বেশি পর্দানসীন হোক, তারপরও প্রত্যেকটা স্টুডেন্টেরই আমি, যে আমাকে পছন্দ করে তারও প্রতিনিধি, যে আমাকে পছন্দ করে না তারও প্রতিনিধি, যে আমাকে ভোট দিয়েছে তারও প্রতিনিধি, একই সাথে যে ভোট দেয়নি তারও প্রতিনিধি, এবং প্রত্যেকের প্রতিনিধিত্বই আমরা করছি। এবং ডাকসু এখন পর্যন্ত যতগুলো কাজ করেছে, এখানে শুধুমাত্র কোনো একটা গোষ্ঠীর জন্য ভালো হবে এই টাইপের কোনো কাজ করেনি, বরং বেশিরভাগ শিক্ষার্থী যেটার পক্ষে মতামত দিয়েছে, বেশিরভাগ শিক্ষার্থী যেটাকে চেয়েছে, যেভাবে চেয়েছে, যেটার জন্য দাবি জানিয়েছে, সেই সকল দাবিগুলো আদায়ে ডাকসু কাজ করেছে। ডাকসু আজকে পর্যন্ত কখনো এমন করে নাই যে এখানে আসলে মানে আমি বা পার্সোনালি কেউ বলতে পারবে না যে আমি এই কাজটা করেছি যেটা আসলে হিজাবিদের বেনিফিটেড করেছে কিন্তু নন হিজাবিদের বেনিফিটেড করে নাই। তো এই ডিভাইডেশনটাই আসলে আমরা পছন্দ করি না, কারণ এই টাইপের যারা মানে ডিভাইডটা করে,
সেখান থেকে আসলে কনফ্লিক্টটা তৈরি হয়। তা আমি মনে করি যে পোশাক দিয়ে আসলে কোনো হয় না, মানে আমি যদি আলাদা একটু হয় না। ইন্টারফেয়ার করি, যে আপনি যেহেতু আগেই ঘোষণা দিয়ে মানে বলেছিলেন নির্বাচনের আগে যে আপনি হিজাব পরা বা সবার প্রতিনিধিত্ব করবেন, বিষয়টা কিন্তু এটাই হয়েছে। বাস্তবতা যদি আপনি দেখতে যান, আপনাকে কিন্তু শুধুমাত্র শিবিরের লোকজনই ভোট দেয়নি। জি শিবির বা ছাত্রদল যারাই ডাকসু নির্বাচন করেছে, এখানে কিন্তু শুধুমাত্র জি, যে আপনাকে ছাত্রদল ছাড়া শিবিরই মানে ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেছিল, ব্যাপারটা বিষয়টা এরকম এমনটা ছিল না। ছিল না। জি সাধারণ যে মেয়েরা ছিল, হ্যাঁ যারা সাধারণত আমরা বলতে পারি যে একটু ওয়েস্টার্ন পড়ছে, সবাই কিন্তু ভোট দিয়েছে। যদি এটা না হতো তাহলে ডাকসু নির্বাচনে শিবির প্যানেল জি, জয়লাভ করতে পারতো না। এক্স্যাক্টলি যেমন হ্যাঁ, ধরেন যে অনেকে বলে যে শিবিরের হচ্ছে রিজার্ভ ভোট ছিল অনেকগুলা, সেগুলো তো অবশ্যই একটা মানে বড় একটা ভোট ব্যাংক। একই সাথে ধরেন যে শিবিরের ভোট ব্যাংক কত হতে পারে যদি আমরা একদম যারা আমাদের সর্বনিম্ন যে কি বলে এটাকে জিতেছে, যে যে প্রার্থী সদস্য পদে, তার ভোট ছিল খুব সম্ভবত 4,500। আচ্ছা। তো যদি 4,500 যদি একজন শিক্ষার্থীর যদি ভোট হয়ে থাকে, আমরা ধরে নিলাম যে সবগুলো শিবিরের ভোট 4,500, তাই 4,500 যদি আমরা রিজার্ভ ভোট হিসেবে ধরি, এর বাইরে তো ধরেন যে সাদিক কায়েম 14,000 বা 16,000 ভোট পেলো, আমি হ্যাঁ, 10,500 ভোট পেলাম। হ্যাঁ। তো এই যে 10,500, 4,000 বাদ দিলে আরো 6,000, তারা তো একেবারে নন শিবির লোকজনই আমরা বলতে পারি। তো এই মানুষগুলোর মানে এই মানুষগুলোর জন্য কথা বলাটাও আমার ছিল। এবং আমি আমি যেটা বারবার বলছি যে পোশাক দিয়ে আসলে আমি আমার আইডিওলজিকে ডিফাইন হয় না, পোশাক দিয়ে আসলে আমি কি করতে চাই সেটাও ডিফাইন হয় না। পোশাক এমন না যে কেউ পোশাক পরলে খুব ভালো হয়ে যাবে বা খুব খারাপ হয়ে যাবে, বরং সেটা হচ্ছে একটা মানুষের ব্যক্তিগত জায়গা, যেখান থেকে হচ্ছে একটা মানুষের পার্সোনালিটি শো হয় তার কাজে, তার পোশাক দিয়ে না। আমি যদি আওয়ামী লীগের কথা বলি, গত 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন। তো এই যে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন জেলায় ছোটখাটো মিছিল দেখলাম বা ফিরে আসাটাকে দেখলাম, আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন? যে আওয়ামী লীগ ফিরে আসছে মনে হচ্ছে, বা তাদের ফিরে আসাটাকে নিয়ে আপনার বক্তব্যটা আসলে কি? মানে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে আসলে। ব্যাপারটা ফিরে আসা চলে যাওয়া এরকম না, যেভাবে আমরা বলি যে আওয়ামী লীগ চলে গিয়েছে, আওয়ামী লীগ আর কখনো ফিরবে না। ব্যাপারটা আসলে এরকম না। আওয়ামী লীগ তো ছিল, তারা ছিল ঘাতক হিসেবে, তারা এখনো আছে ঘাতক হিসেবে, তারা রিলেভেন্ট থাকবে না, তাদের নিয়ে কোনো কথা হবে না। এটা একটা মানে আমি মনে করি যে এটা তাদেরকে দায় মুক্তি দেওয়ার একটা আলাপ, যখন বলে যায় মানে আওয়ামী লীগকে নিয়ে কিছু বলা যাবে না, আওয়ামী লীগকে নিয়ে হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে কথা বলে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়, এটা একদম বাজে আলাপ। এটা বলে তাদের হচ্ছে যে দোষগুলো ছিল সেগুলো বলাটাকে নিরুৎসাহিত করা। আওয়ামী লীগকে নিয়ে মাস্ট কথা বলতে হবে, কারণ যতদিন পর্যন্ত না তারা একেবারে একটা ফেয়ার ট্রায়াল, যেটাতে কোনো বায়াস থাকবে না, যেখানে কারোর প্রতি জুলুমও করা হবে না, যেখানে কাউকে ছাড়ও দেওয়া হবে না, এই ট্রায়ালটা যতদিন পর্যন্ত না নিষ্পত্তি হচ্ছে বা কোনো ধরনের তারা একটা বিচারের মুখোমুখি হচ্ছে, ততদিন পর্যন্ত তাদেরকে নিয়ে আলাপ হতে হবে, তাদের বিচারটা নিশ্চিত করতে হবে। এই যে এতগুলো মানুষ মারা গেল, এর আগে যত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, তাদের প্রত্যেকের যে বিচারের যে ব্যাপারটা, সেটার জন্যই আওয়ামী লীগকে নিয়ে কথা বলে জারি থাকতে হবে। এবং আপনি যেটা বলছেন যে তার বিভিন্ন জায়গায় মিছিল করেছে, ঝটিকা মিছিল করেছে, কেক কেটেছে, তো তারা আগেও করেছে, কিন্তু মানে তারা যেভাবে মানুষের উপর দাপট খাটিয়ে যেভাবে করতো, আপনি দেখবেন যে বিগত সময়ে যে বিরোধী দলগুলো আছে বা যেই দলগুলোকে তারা একেবারেই ধুলাই মিশিয়ে দিতে চেয়েছে, তারা যখন কোনো মিছিল করত কিংবা তারা যখন কোনো একটা সমাবেশ করত, আপনি দেখবেন যে সেখানে শত শত সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়াতো, কেউ তাদেরকে হচ্ছে তাড়িয়ে দিত না, বা তাদের প্রতি মানুষের একটা সহানুভূতি ছিল। কিন্তু আপনি দেখবেন যখন আওয়ামী লীগ কোনো মিছিল করে, তখন সেখানে যে দৌড়ানি দেয়, রিক্সাওয়ালা পর্যন্ত দৌড়ানি দেয়। কখনো কখনো মানে আগেরকার দিনে কি হতো যে দোকানদাররা শাটার মানে বন্ধ করে দিয়ে অনেকে সেভ করতো, যখন পুলিশ ধরতে আসতো, কেউ হচ্ছে ঘরে আশ্রয় দিত, জুলাইতেও যেরকম আমরা দেখেছি। কিন্তু আপনি আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা দেখবেন না, বরং কিন্তু এমনও তো দেখা গেছে যে আওয়ামী লীগের এই যে কিছু, আপনি যেমন বললেন যে রিকশাওয়ালারা পর্যন্ত দৌড়ানি দেয়, সেম ভাবে কিন্তু আমরা এটাও দেখলাম যে আওয়ামী লীগের মানে কিছু রিক্সা শ্রমিক ভাইয়েরা বলছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক। এটা আপনি কিভাবে এই বাদ দিচ্ছেন? এইটা এটা বলার পেছনের যে কারণটা, সেটা হচ্ছে আহ বিগত সময়ে আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক শক্তি ছিল, বা তারা দুটো সময়ে দেখছে। এখন এই যে এটা বলার জায়গাটা, আমি যেটা ফিল করি, এটা বড় একটা জায়গা হচ্ছে ফ্রাস্ট্রেশনটা এখান থেকে, যখন জুলাই হলো, মানুষের মধ্যে এক ধরনের আশা আকাঙ্ক্ষা জেগে উঠেছে যে বাংলাদেশটা খুব সম্ভবত এখন চেঞ্জ হবে। আনফরচুনেটলি যেটা আমরা এনশিওর করতে পারিনি, যে কারণেই হোক পারিনি, কিন্তু সেটা ফ্রাস্ট্রেশন তো আমার আপনার মধ্যেও আছে। আমরা তো বলি না যে আওয়ামী লীগ আমলেও এরকম ছিল,
বিএনপি আমলেও এটা। এখন আপনি আমি হয়তো বলবো না যে আওয়ামী লীগ ফিরে আসুক, কিন্তু যে রিক্সা শ্রমিক, যে হচ্ছে আগে 10 টাকা যার চাঁদা দেওয়া লাগতো, বা একটা দোকানদার, একটা ভ্যান চালক যার 10 টাকা চাঁদা দেওয়া লাগতো, তার যদি এখন 50 টাকা দেওয়া লাগে, সে তো বলবেই যে আওয়ামী লীগ ফিরে আসুক। তো সেই 50 টাকা চাঁদা দেওয়া লাগে, এটার আপনাদের মানে ইনকিলাব মঞ্চের তো কোনো পদক্ষেপ নিতে দেখলাম না। শুধুমাত্র আপনাদেরকে দেখছে যে আপনারা হাদি হত্যার বিচার নিয়ে আছেন। আপনি বলছেন যে এখন আগে আওয়ামী লীগ থেকে 10 টাকা চাঁদা দিতে হতো, এরপরে জুলাই মানে 24শে আন্দোলনের পরে আমরা ইন্টিরিয়াম দেখলাম, তো তখনই কি চাঁদা দিতে হয়েছে, নাকি আপনি বর্তমানটাকে টেনে নিয়ে আসছেন যে এখন 10 টাকার জায়গায় 50 টাকা চাঁদা দিতে হচ্ছে? ইন্টারিম আমলেও চাঁদা নেওয়ার ঘটনা ঘটেছে, এরকম ঘটনা ঘটেছে। সেগুলো যদি আপনি একটু মিডিয়ার এইগুলো যদি একটু অ্যাসেস করেন, আপনি দেখতে পাবেন যে আমি বলবো না যে এখানে হচ্ছে কোনো অন্য কোনো বিএনপি করছে এই টাইপের কথা বলবো না। যখন যে ক্ষমতায় থেকেছে সেই ক্ষমতাকে কাজে লাগিয়েছে। এবং আপনি যেটা বলছেন যে আমরা এটা নিয়ে কেন কথা বলছি না, এটা আপনার ভুল ধারণা যে আমরা কথা বলছি না। বরং এটা নিয়ে আমরা বহুবার বহু জায়গায় যখন এরকম পডকাস্টে কথা বলেছি, টক শোতে কথা বলেছি, আমাদের হাদি হত্যার বিচার নিয়ে আছি, কারণ হাদি হত্যার বিচার হয়নি। এবং আমাদের মেইন এজেন্ডা যেটা, ইনকিলাব মঞ্চের মেইন এজেন্ডা যেটা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি হত্যার বিচার হওয়া। যেহেতু আমাদের সর্বোচ্চ নেতা মারা গিয়েছে এবং সেটা বিচার হয়নি, এবং বিচার তো হয়নি এখনো পর্যন্ত, আমাদের কাছে কোনো কিছুই খুলাসা করা হয়নি। তো স্বাভাবিকভাবেই আমরা সেটা নিয়ে বেশি ভোকাল থাকবো। কিন্তু সেটা নিয়ে ভোকাল আছি মানে যে আমরা অন্য কিছু নিয়ে কথা বলছি না, ব্যাপারটা এটাও না। বরং যেভাবে বরং এটা আমরা বলতে পারি যে মিডিয়া আপনারা সেইটুকু অংশই চুজ করেন, বা কিছু বায়াস এখনো পর্যন্ত ফেসিস্টের দোষর কিছু পত্রিকা আছে, তারা কিছু অংশ সেটাই পিক করে, যেটা পিক করলে একটু ভিউ বেশি হবে, কিংবা ভিউ বেশির চেয়ে এখন একটা ফেসবুকের যে বা ইউটিউবের যে একটা অ্যালগোরিদম বা একটা মনিটাইজেশনের জন্য যে মানুষের এক ধরনের চিন্তা ভাবনা, সেখানে হচ্ছে সে পিক করে সেইটা, যেটাতে হলে মানুষ একজন আরেকজনকে গালি দিবে, যেখানে এনগেজমেন্ট বেশি হবে, এই টাইপের কন্টেন্ট গুলা তারা পিক করে। এবং যেই ব্যাপারে আসলে আলাপ হওয়া দরকার, যেগুলো একটু ক্ষমতার বাইরে গিয়ে কথা বলা, সেগুলোকে আসলে ভাবে ফোকাস করতে চায় না। কারণ এই ফোকাসটা করলে ক্ষমতার কাছাকাছি থাকা যাবে না, কিংবা এই প্রতিবাদের ভাষাগুলো আসলে সামনে আসে না। সেই প্রতিবাদটা কি শুধুমাত্র ইনকিলাব মঞ্চের? তারাই কি দায়বদ্ধ যে আমরা ইনকিলাব মঞ্চ একাই প্রতিবাদ করব? না, এই অন্যান্য ধরনের তো আমরা বিরোধী কখনো দলকে বলিনি। বা না না, আপনি কি দেখেছেন যে আপনাদের এই আন্দোলনে অন্য কোনো দল সম্পৃক্ত হয়েছিল বা কিছু? যেহেতু আপনি তো ডাকসুতে নির্বাচনে একটা দলের প্রতিনিধি হয়ে নির্বাচন করেছিলেন, তাই না? তো আপনি সেক্ষেত্রে বিরোধী দল যদি বলেন বর্তমান সংসদের, তাদেরও তো আমরা এরকম কোনো মানে কোনো কমেন্টস বা কোনো কিছু পাইনি যে তারা বলছে যে জনগণ চাঁদা দিচ্ছে, অতিষ্ঠ হয়ে গেছে, যেহেতু নির্বাচনটা এটা রিসেন্ট, তাহলে আমাদের একটা রিসেন্ট আমার মনে হয় ইয়ে যে গেল আপনার বা কিছু। সংসদের যে অধিবেশন সেগুলো একটু দেখা উচিত। সেখানে বহুবার এই চাঁদা নিয়ে আলাপ হয়েছে। বিভিন্ন সময়ে যে চাঁদা নিয়ে, একই সাথে হচ্ছে অন্যান্য সকল যে দুর্নীতি থেকে শুরু করে আজকেও ঋণ খেলাপি নিয়ে কথা হয়েছে সংসদে। তো সেই ব্যাপারগুলো আমার মনে হয় যে একটু ফলো আপে থাকলে দেখতে পাবেন যে এই কথাগুলো বলা হয় না, এটা আসলে ঋণ ভুল। খেলাপির ব্যাপারটাতে যদি ঋণ খেলাপির ব্যাপারটাতে যাচ্ছি না, আসলে আমরা কথা বলছিলাম চাঁদার বিষয়টা নিয়ে, যে চাঁদা সহ চাঁদাটা অন্যান্য আর সকল ঋণ বিষয়ে। খেলাপিটা দুইটা হচ্ছে আমাদের দুইটা পর্যায়ে নিয়ে যাচ্ছি। যে চাঁদাটা একটা জিনিস, আর ঋণ খেলাপি একজন ঋণ নিয়েছেন বা তার কতটুকু ঋণ খেলাপি রয়েছে এটাকে আমরা প্রকাশ করছি বা জনগণ দেখতে পাচ্ছে, বাট এটাতে তো আর সাধারণ জনগণ সাফারার হচ্ছে না, তাই না? নো 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 বাট নো, চাঁদাবাজ সাধারণ জনগণ সাফারার অফকোর্স। চাঁদাবাজের ব্যাপারটা ঋণ খেলাপির কারণে বাংলাদেশের অর্থনৈতিক যে সমস্যা, সেটার শুরুর একটা বড় ফ্যাক্টর তো ঋণ খেলাপি। এটাতে জনগণ যে হচ্ছে না, সাফারার হচ্ছে না, ইটস এ মিসকনসেপশন। আপনার ভুল ধারণা যে এখানে জনগণ সাফার হচ্ছে না। আপনি এটা দেখবেন তো যে বাংলাদেশে এত সরাসরি তো কোটি টাকা জনগণের সম্পৃক্ততা থাকছে না। যে সরাসরি আমরা জনগণের আগেও সম্পৃক্ত। দেখেছি যে বিগত সরকারের আমলে ব্যাপক টাকা আমাদের পাচার হয়ে গেছে, বা বড় এবং বড় এক সেটার একটা পরবর্তীতে কি লোন ছিল। হয়েছে, হ্যাঁ, বাংলাদেশে যে পরিমাণ মুদ্রাস্ফীতি হয়েছে, হ্যাঁ, একই সাথে যেভাবে জনগণের হাঁসফাঁস, মানে জনগণ কখন বেশি অতিষ্ঠ হয়ে গেছে, যখন তার খাবারের যে মানে মৌলিক যে চাহিদাগুলো, সেগুলোতে যখন টান পড়ে, তখন কিন্তু সে অতিষ্ঠ হয়ে পড়ে। এবং আপনি দেখবেন 2022 থেকে শুরু করে, বিশেষ করে করোনা সময়টা যখন মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তখন থেকে কিন্তু মানে যেই মানুষগুলো পলিটিক্স নিয়ে কথা বলতো না, যেই মানুষগুলো আসলে আওয়ামী লীগের বিপক্ষে কখনো কথা বলার সাহস করতো না, তারাও কথা বলতে শুরু করেছে। এবং এটার জন্য জনগণ সাফার হয় না, এটা কিন্তু একটা মিসকনসেপশন। একই সাথে হচ্ছে আহ
চাঁদার যে কথাটা বলছেন, চাঁদারও কিন্তু ভিকটিম সবাই হয় না। ধরেন যে ব্যবসায়ী সমাজ হয়, কখন হচ্ছে যারা রাস্তায় ব্যবসা করে বা গাড়ি চালক তারা হুম, হয়। এটা আপনি যে সেন্সে বলছেন সেই সেন্সে হচ্ছে একটা লোকাল পর্যায়ের এবং আরেকটা হচ্ছে একটু বড় লোকের, বড় মানে একটা বড় লোকের ক্রাইম, একটু, হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে দুইটা সাইড কর্পোরেট ক্রাইম থেকে। আর একটা হচ্ছে লোকাল ক্রাইম। হুম, তো দুইটারই আসলে আছে, এবং এগুলো নিয়ে যে কথা হয় না এটা একটা ভুল ধারণা, এটা নিয়ে কথা হয়। কিন্তু সেখান থেকে সেই অংশটাই আপনি কোট করবেন যে অংশটা দিয়ে আসলে খুব বেশি কেওয়াজ করা যাবে, মিডিয়ায় একটু ভিউজ বেশি পাওয়া যাবে। এই জন্য আসলে অনেক ইম্পর্টেন্ট কথা আমাদের সামনে আসে না। আচ্ছা, এবার আমরা একটু জুলাই প্রসঙ্গে যাই, যেহেতু জুন মাস শেষ হতে যাচ্ছে, সামনেই জুলাই। এই যে জুলাই আন্দোলনটা করলেন আপনারা 2 বছর, জুলাই গণঅভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থানটা যেটা, সেই জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হতে যাচ্ছে। প্রত্যাশাটা কি ছিল আর কতটুকু পূর্ণ হয়েছে বলে মনে করছেন? আপনার কাছ থেকে ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছি যে আপনার প্রত্যাশাটা কি ছিল সাধারণ জনগণকে নিয়ে, যে তার মানে দেশটাকে কিভাবে সাজাবেন, বা এই যে 17 বছর যেটা ছিল, সেই 17 বছর পরে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে আসলেন সবাই মিলে, এই যে প্রত্যাশাটা আমাদের কতটুকু বাস্তবায়ন হলো? যদি আপনি বলেন যে প্রত্যাশা কি ছিল এবং বাস্তবতা কি, সেটা বলবো 20% প্রত্যাশা মিট করে নাই। এটার এটার জন্য যদি এখন যদি অনেকে বলে যে আপনারা যদি এইসব কথা বলেন তাহলে তো জুলাইকে ছোট করা হয়, জুলাই হারিয়ে যাবে। কিন্তু আমি মনে করি যে যেটা সত্য সেটা সত্য হিসেবেই থাকা উচিত। মানে একাডেমিক জায়গা থেকে দেখেন বা আপনি হচ্ছে মানে নিজের বিবেকের জায়গা থেকে দেখেন, যেটা ঘটেছে সেটা ঘটেছে। জুলাইয়ে যে আকাঙ্ক্ষা ছিল যে একটা নতুন বন্দোবস্ত হবে, সংস্কার হবে, এটা কিছুই তো আমরা দেখতে পেলাম না। বরং যেই কিছু মাত্র সংস্কার হলো, সেই সংস্কারগুলো তো পরবর্তীতে বাতিল হয়ে গেল। ভূমধ্য দেশের মতো ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে হচ্ছে আমাদেরকে কেওয়াজ করতে হয়, জুলাই সনদের মতো ইম্পর্টেন্ট একটা আহ, বিষয় নিয়ে আমাদেরকে কেওয়াজ করতে হয়, যে ব্যাপারে সবার একটা ইতে আসার কথা, যে কমন গ্রাউন্ডে আসার কথা, সেখানে এক একজন এক এক গ্রাউন্ডে কথা বলছে। তো এই ব্যাপারগুলো যদি বলতে হয় তাহলে বলবো যে যেই এক্সপেকটেশন ছিল, শহীদ পরিবারগুলো এখনো পর্যন্ত বিচার পায়নি। তো যেখানে বিচারই হয়নি সেখানে আমি কি বলবো যে আমার এই এক্সপেকটেশন ছিল আমি ঢেলে সাজাবো। একটা যেটা বেয়ার মিনিমাম, যেটা ন্যূনতম হওয়া উচিত, সেটাই তো আমি পাইনি এখনো পর্যন্ত। সেখানে আমি যদি আশা আমি করি। একটু বলি, যেমন এই যে জুলাই আন্দোলনে যারা, গণভুত্থান, আমি একটু জুলাই আন্দোলনটার বিষয়টা নিয়ে গণ অভ্যুত্থানটায় যাচ্ছি আমি, মানে যারা আসলে এই যে আহত হলো বা এই যে হত্যাকাণ্ডের যে বিচার ব্যবস্থাটা, এটা নিয়ে কি মানে আপনার আসলে প্রত্যাশাটা কি ছিল, বা আসলে কি দেখতে পাচ্ছি আমরা? প্রথম প্রত্যাশা যেটা ছিল সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তারা বিচার পাবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই গণঅভ্যুত্থানের যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোর মেরিট নষ্ট করার জন্য এমন অনেককে ঢুকানো হয়েছে যারা আসলে এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল না। আবার এমন অনেককে পার পাইয়ে দেওয়া হয়েছে যারা একেবারে খুনের সাথে সরাসরি সম্পৃক্ত। অনেককে দেখবেন যে ইভেন আমাদের ইনকিলাব মঞ্চে এমন একটা কেস নিয়ে আমরা হচ্ছে ইতে ছিলাম, একজন ডাক্তার যে শহীদদের চিকিৎসা দিয়েছিল তাকে জুলাই হত্যা মামলার আসামি করা হয়েছিল। এবং এই ধরনের বহু কেস হয়েছে। এবং এক্ষেত্রে যদি বলি, অনেকে আমাকে এটার পরে হচ্ছে আমি অনেকের অপছন্দ হয়ে যাব, কিন্তু জুলাই গণ অভ্যুত্থান যে মানে মানুষের কাছে এই অবস্থায় এসে পৌঁছেছে, সবচেয়ে মানে যেই ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত আমরা সেলিব্রেট করার কথা যে হাসিনা চলে গেল, গণ অভ্যুত্থান সফল হলো, সেটা আমরা করতে পারি নাই। শুধুমাত্র আমাদের যে ভাই ব্রাদাররা যারা জুলাইয়ের পরে সমন্বয়ক নাম করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে, বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক টাকা দুর্নীতি করেছে, আমার কষ্ট হয় যে তাদেরকে আমার ভাই বলতে হয়। আপনি কিন্তু আপনি আপনি আসলে ইনকিলাব মঞ্চের একজন অন্যতম সদস্য হিসেবে আমি বলতে চাচ্ছি, তাহলে আপনি স্বীকার করলেন যে যারা সমন্বয়ক ছিলেন বা বৈষম্য বিরোধী আন্দোলনের এটা নিয়ে আমরা যারা বহুবার ছিলেন, কথা বলেছি, এটা যে নিয়ে আমরা আপনি বললেন যে তারা হচ্ছে আসলে এটাকে বাস্তবায়ন করতে পারেনি, বা তারা আসলে এটার সাথে জড়িত ছিল, এটা বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং সেটা অস্বীকার করার কোনো উপায় নাই, কারণ কারণ আপনি স্বীকারোক্তি দিচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ আমি আমরা স্বীকারোক্তি এটা, এটা তো এটা তো যাই হোক, আসলে এটা আমি আপনি করিনি। আমি আমি আপনাকে একটু ক্লিয়ারলি বলি, ব্যক্তিগতভাবে বললাম আমি যে একটু ক্লিয়ারলি বলি যে এই কাজটা আমি করিনি যে আমি স্বীকারোক্তি দিব। আমি আমার অবজারভেশন বললাম যে এই ঘটনা হওয়ার কারণে এই ধরনের ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হয়েছে, আজকে এই দিনে আসতে হয়েছে। এবং যদি তারা তাদের সততাটা ধরে রাখতো, এখানে মিথ্যা বলারও দরকার নেই, আমি নিজে স্বীকারোক্তি করার কোনো দরকার নেই। কারণ আপনি দেখবেন জুলাইয়ের পর থেকে হুম, শহীদ উসমান হাদি, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, কিংবা ফাতিমা তাসনিম জুমা, কিংবা ফাহিম আব্দুল্লাহ, এদের কারণে আপনি কোথাও একটা 1 টাকা চাঁদাবাজি কোথাও দেখবেন না, কিংবা দেখবেন না কোথাও গিয়ে আমরা হচ্ছে কাউকে বলেছি যে কোন 1 টাকা লবিং করেছি।
একদম স্পষ্ট বাংলায় বলি যে লবিং করেছি, এটা আপনি সুযোগ হয়নি। আজকে পর্যন্ত সুযোগ হয়নি এমন সুযোগ না, হয়নি, তাই তো? সুযোগ হয়নি এমনও না। যে আপনাদের যদি ইন্টেলিজেন্ট ছিল, নো আপনি নো নো, আমি সুযোগ বলি পাননি, এজন্য মানে সুযোগ জায়গাটাকে ব্যবহার পাইনি করতে ব্যাপারটা পারেননি, এরকম এমন? না, সুযোগ এসেছিল? সুযোগ পাইনি ব্যাপারটা এরকম না। সুযোগ এসেছিল? এরকম সুযোগ সবার হাতেই ছিল, আচ্ছা সবার আচ্ছা। হাতেই ছিল বলতে বিভিন্ন জায়গায় যে ইভেন এরকমও হয়েছে শহীদ ওসমান হাদির কাছে অনেকগুলো এসেছে, যদি আপনি একটু এই জায়গায় বলেন তাহলে হচ্ছে আমাদের চাকরিটা হয়ে যায়। তো সেই জায়গায় সে নিজের ভাইয়ের জন্য অনেক ক্ষেত্রে একটা লবিং পর্যন্ত করেননি, এবং আপনি দেখবেন সে জীবনের শেষ দিন পর্যন্ত 12,000 টাকার দামের যে ইতে ছিল সেখানেই ছিল, এবং যারা বিভিন্ন প্রজেক্টে কাজ করেছে, এরকম না যে আমাদের কাছে বিভিন্ন অফার আসেনি, হয়তো সরাসরি টাকার অফার আসেনি, কিন্তু যে পদটাতে গেলে টাকা কামানোর সুযোগ ছিল সে পদে ইনকিলাব মঞ্চের কেউ কখনো যায়নি, এবং এখন পর্যন্ত কেউ এটা দাবি করতে পারবে না যে তাদের কাছ থেকে কোনো কিছুর কথা বলে বা কোনো লবিং এর কথা বলে কিংবা তাদেরকে ব্ল্যাকমেল করে আমরা কেউ কোনো টাকা পয়সা ধরেছি। এবং সুযোগ পাইনি ব্যাপারটা এরকম না, যেভাবে আপনি বলতে চাইছেন, এই সুযোগটা সবার হাতে ছিল। যে আচ্ছা, আচ্ছা। সৎ থাকতে পেরেছে সে আসলে জীবনে সাইন করেছে, যে সৎ থাকতে পারেনি সেটার জন্য একদিন না একদিন অ্যাকাউন্টেবল হবে, এবং সেই অ্যাকাউন্টেবল করার দায়িত্ব আমার ধারণা, আমি নিজে যেটুকু বুঝি, যে এটা আসলে জুলাইতে যে পরিবারগুলো তাদের সন্তানদেরকে হারিয়েছে তারাই নিবে। এই যে জুলাই আন্দোলনটা, আগে যেমন সাধারণ মানুষজন জুলাই আন্দোলনের সময় রাস্তায় নেমেছে, আপনার কি এখন মনে হচ্ছে যে এখন যদি আবার জুলাই আর একটা আন্দোলন হয় জুলাইয়ের মতো, মানুষজন রাস্তায় নামবে আপনাদের পক্ষে? প্রথমত বারবার আপনাকে যেটা বলছি যে এটা আন্দোলন ছিল না, একটা গণঅভ্যুত্থান ছিল। এটা আন্দোলন তখন পর্যন্ত ছিল যখন পর্যন্ত এটা কোটাতে সীমাবদ্ধ ছিল, কিন্তু যখন এত মানুষ মারা গেল এবং এটা যখন এক দফা দাবিতে পৌঁছালো, তখন সেটা আসলে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, যেটা আমরা 2024 সালের 4ই বা 3ই আগস্ট যে ঘোষণা গণ আম, আহ, কি বলে এটাকে, গণ আন্দোলনটা যখন গণ অভ্যুত্থানের রূপ নিল, হ্যাঁ। অসহযোগ আন্দোলনে যখন রূপ নিল 31শে জুলাই, তারপর থেকে কিন্তু এটা গণ অভ্যুত্থান। এবং যে কথাটা আপনি বলছেন যে জুলাইয়ের মতো মানুষ নামবে কিনা, এটা আসলে একটা যেভাবে বলা হয়েছে এখানে মানুষ আর নামবে না কিংবা কিছু একটা হলেই মানুষ নেমে আসবে, ব্যাপারটা এরকম না। বাংলাদেশের মানুষ অনেকবার রাস্তায় নেমেছে, যেমন 90-এ নেমেছে, তারপরে ধরুন যে আপনার 2013-তে নেমেছে, তারপরে ধরুন যে 2018-তে নেমেছে। সবগুলো যে সরকার পতনের জন্য ছিল ব্যাপারটা এরকম না, কিন্তু যখনই অন্যায় দেখেছে মানুষ কিন্তু নেমেছে, এবং সেই অন্যায়টা যখন 2024 সালের যে জুলাইতে যেভাবে গণহত্যা হলো, নির্বিচারে যে মানুষকে মারা হলো, হেলিকপ্টার দিয়ে মারা হলো, তাদেরকে হচ্ছে রাস্তায় যে ভিডিও ফুটেজ গুলো আছে যে গাড়ির মধ্যে পিক আপে তুলে আগুন ধরিয়ে দেওয়া হলো, এরকম যদি কোনো ঘটনা ঘটে, জনগণ তো আর বসে থাকবে না, প্রাণের তোয়াক্কা তো আর করবে না। ব্যাপারটা আসলে এরকমই যে এটা আসলে বলা যায় না যে হবে হবে না, এটা আমরা বলার কেউ না, এটা সময় বলবে, সেটা ইতিহাস বলবে। সময় ইতিহাস আমি দুটোই আপনার কথায় মেনে নিচ্ছি, কিন্তু তখন মানুষের মানে চিন্তাধারাটা ছিল কিন্তু ভিন্ন রকমের, যে আমরা একের পর এক সাফারার হচ্ছি, সাধারণ জনগণ, আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছে, তখন কিন্তু সবার মধ্যে একটা সিম্পেথি কাজ করেছে। এবং আপনাদের আন্দোলনে যে গণ অভ্যুত্থানের যে ডাকটা ছিল, হ্যাঁ, যে সবাই যেই ডাকে নেমে এসেছিল, প্রত্যেকের মধ্যে কিন্তু একটা সহানুভূতি কাজ করেছে, যে আমার ঘরের ভাই, আমার পরিবার, আমার সন্তান রাস্তায় আছে, আমি তো বসে থাকবো না। একইভাবে মানে যেই চেতনাটা নিয়ে আমরা আসলে এই জুলাই গণ অভ্যুত্থানটা করলাম, ভবিষ্যতে এইভাবে এখন আপনার মনে হচ্ছে যে এখনো সাধারণ মানুষ এই একইভাবে আসবে এই বর্তমান সিচুয়েশনে? বর্তমান সিচুয়েশনে আসবে আসবে না সেটা যদি ধরেন যে এরকম পরিস্থিতি হয়ে যায় যেখানে ধরুন যে আমি মাঠে আছি, আমার মতো হয়তো আরো 10 জন, 11 জন, 15 জন নামবে, সেই 15 জনের ফ্যামিলি কিন্তু এটার সাথে ওরিয়েন্টেড। আমি যখন কোনোভাবে সেটার ভিক্টিমাইজড হব, যখন আমার যখন রক্ত ঝরবে, তখন আরো 10,000 মানুষ ফিল করবে যে এখানে আসা প্রয়োজন। যেমন আপনি শহীদ ওসমান হাদির কথাই ধরেন, সেই ঘটনার পরে মানুষ ভেবেছিল যে রাস্তায় কেউ নামবে না, কিন্তু আপনি আপনি ভাবেন সেই সময়ের স্পার্কটা কি ছিল। এটা একটা কারণ হতে পারে যে আমাদের সক্ষমতার আপনি সমালোচনা করতে পারেন, বা আমরা আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে পারিনি সেটা বলতে পারেন, বা আমাদের অনেক সীমাবদ্ধতার আপনি হচ্ছে সমালোচনা করতে পারেন। কিন্তু যে মানুষগুলো ভালোবেসে এসেছিল, যে মানুষগুলো দাবি জানাতে এসেছিল, তারা কেউ আমাদের ভাই বোন না, তারা কেউ শহীদ ওসমান হাদিকে জীবনে কোনোদিন দেখেনি, কোনোদিন শোনেনি, এরকম মানুষ কিন্তু রাস্তায় নেমেছিল। ব্যাপারটা হচ্ছে এরকম যে যার ভেতরে এটুকু চিন্তা ভাবনা আছে যে এখানে ন্যায়ের জন্য যেতে হবে,
সে কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় আসে নাই। শহীদ ওসমান হাদির যারা বিচার চাইতে এসেছিল তারা কিন্তু কেউ কিছু পাওয়ার আশায় আসে নাই। তারা জানে যে এখানে রিস্ক আছে, এখানে জীবনের ঝুঁকি আছে, এখানে গেলে ভালো কিছু পাওয়া যাবে না, এখানে গেলে তার কোনো স্বার্থ উদ্ধার হবে না, তারপর কিন্তু নেমেছিল। বাংলাদেশের মানুষজনের মধ্যে এটা আছে, পৃথিবীতে সবাই খারাপ না, কিছু মানুষ আছে যারা এই যে ইনসাফের জন্য লড়াই করতে প্রস্তুত থাকে। ব্যাপারটা এরকমই। যদি আমি ওসমান হাদির কথা বলি, আপনি যেহেতু বলেছেন যে সাধারণ জনগণ এসেছেন, সেখানে কিন্তু একটা সাধারণ জনগণের সিম্পেথি কাজ করেছে যে ছেলেটা ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে দাঁড়াচ্ছে বা এরকম একটা ঘটনা ঘটলো, সে ন্যায়ের পক্ষে কথা বলতো, ইনসাফের পক্ষে কথা বলতো। এর জন্য সাধারণ জনগণ তার, আমরা দেখেছি যে হাদির এই ঘটনার পরে সাধারণ জনগণ অসংখ্য পোস্ট করেছে, হাদিকে নিয়ে কথা বলেছে। ইনফ্যাক্ট তার জানাজাতেও অসংখ্য মানুষ এসেছেন, হাজির হয়েছেন, তার জানাজার সম্পৃক্ততা ছিল। কিন্তু হাদি হত্যার ব্যাপারটা, মানে এই যে জানা সম্পৃক্ততা থাকাটা হাদি হত্যার ব্যাপারে বলেন, বা এই যে সাধারণ জনগণ কিন্তু প্রকাশ করেছে তাদের অনুভূতিটা, হাদির প্রতি যে ভালোবাসাটা, এটার সাথে কি আপনি বলছেন যে এখন যদি কোনো সাধারণ কোনো ঘটনা ঘটে বা আপনারা যদি একটা আন্দোলনে ডাক দেন, সাধারণ জনগণ আবার আসবে একইভাবে? আমরা আন্দোলনের ডাক সাধারণ ঘটনায় কেন দিব? আন্দোলনের ডাক কখন দেব? যখন সেটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছায়। এক্সট্রিম পর্যায়ে পৌঁছে। এখন আপনি যদি হঠাৎ করে বলেন যে না, আজকে আমরা, সরকার আমাদের দাবি দেওয়া মানছে না, সরকার আমাদের বিচার মানছেন না, বা আমরা যে হাদি হত্যার বিচার চাচ্ছি, এমনও দেখা গেছে, দেখেন যে সংসদে একজন সংসদ সদস্য বলে ফেলেছেন যে আমি হাদির বিচার চাই। আচ্ছা, সে আছে সে স্লিপ অফ টাং ঝালকাঠি ছিল, স্লিপ অফ টাং সংসদ ছিল, সদস্য ২ আসনের স্লিপ অফ টাং সুলতানা ছিল। ইমন যেমন ভুট্টো আমি বলি বলেছেন হাদি হত্যার বিচার চাই, যে এখন হাদির জন্য বিচার চাই, সেটা তার স্লিপ অফ টাং ছিল, সেটা তো তার ইন্টেনশন না, নিয়ে এটা নিয়ে কি সমস্যা কোনো নেই। বক্তব্য দেখেছেন আপনি যে সে বলছে যে আমার এটা স্লিপ অফ টাং ছিল বা কিছু? না, সে তো পুরো ঘটনায় কি বলেছে, সে বলেছে যে হাদি আমার এলাকার ছেলে, সে ভালো ছেলে, আমি তার জন্য বিচার চাই, আমি তার বিচার চাই। আমি তার বিচার চাই। এখন এটা নিয়ে কিন্তু সাধারণ জনগণের মনে অনেকেই এটা হচ্ছে পোস্ট করেছে যে হাদির বিচার চাই, মানেটা কি? এটা আপনি তো দেখেন স্লিপ অফ টাং, সরকার দলের এটা খুবই কমন সেন্স। এটা নিয়ে সরকার আসলে দলের আলাপ একটা করা বিষয় ছিল মানে এটা হচ্ছে যে ওয়েস্ট অফ সেখানে টাইম। কিন্তু এটা কিন্তু যখন সাধারণ জনগণ বলল যে না ঠিক আছে হাদির বিচার চাচ্ছে, এই বিষয়টাই কিন্তু তখন মানে ব্যাপক অর্থে একটা সমালোচনার মুখে দাঁড়িয়েছিল। এটা তো তার স্লিপ অফ এটা টাং, আপনি এটা নিয়ে তো আপনি আসলে আপনি আলাপ বলছেন হতে স্লিপ পারে অফ না। টাং, আপনি কি কোনো তার পক্ষে কোনো স্টেটমেন্ট দিয়েছেন যে না এটা ঠিক আছে, এই আমি তার এমপি পুরো মহোদয় স্লিপ অফ টাং আমি তার বক্তব্যটাই করেছেন? শেয়ার দিয়েছি। আমি এই ধরনের আলাপ দেখি না যে তার কাট পিস ভিডিও আমার সামনে আসেনি, আসলে হয়তো আমি বলতাম, কারণ আমি পুরো ভিডিওটাই দেখেছি যে সে তার এলাকার ছেলে, খুবই ভালো ছেলে, তার প্রশংসা করছে, তো প্রশংসা করে তার কারো বিচার চায় না, তো এটা আসলে ওয়েস্ট অফ টাইম। যে এটা নিয়ে যে একজনের স্লিপ অফ টাং হতেই পারে, তার ইন্টেনশন নিয়ে তো আসলে আমার কোনো সন্দেহ নাই, বাট সে যেটা বলতে চেয়েছে সেটাও ক্লিয়ার। ওখানে সে একটা শব্দে কি এসে গেল সেটা তো আসলে কিছু যায় আসে না। তার মানে আপনি ধরে নিচ্ছেন যে সে বলেছে যে না হাদি ধরে ভালো নেওয়ার তো ছেলে কিছু ছিল, নাই, তার পুরো বক্তব্যটা তো আমি বক্তব্যটা শুনেছি, এভাবেই নিচ্ছেন। পুরো বক্তব্যটাই আমি শেয়ার করেছি। তাহলে আমরা সাধারণ জনগণের উদ্দেশ্যে সাধারণ বলতে পারি জনগণ যে আমি আসলে সাধারণ দেখিনি, এই যারা জন্য আমি বলতে পারলাম না এভাবে ব্যাপারটা। বলেছেন যে এটাকে যে আসলে একজন সংসদ সদস্য, আমি তাকে দেখিনি এখন তার পর্যন্ত। কথায় কিন্তু একটু সচেতন থাকা দরকার যে সেটা সবার কারণ ক্ষেত্রেই, হচ্ছে সেটা আমরা সবার কি ক্ষেত্রেই, বলছি এটা সবার তো সাধারণ ক্ষেত্রেই। জনগণ জানবে সংসদের মতো একটা এটা জায়গাতে। সবার তো ক্ষেত্রেই। আমার অবশ্যই সেখানে যদি সে স্লিপ অফ টাং করে থাকে, আপনি বলছেন যে সেটা স্লিপ অফ টাং, দেন হচ্ছে সেটা তো অবশ্যই তার ধরে এভাবে সে বলা শুধু উচিত একটা ছিল। বাক্যে যদি এরকম হতো যে মানে একটা বাক্য বলেছে সেটার মধ্যে সে ভুল মেসেজ দিয়েছে, এরকম না ব্যাপারটা। সে হচ্ছে প্রায় ৩ মিনিট মতো বক্তব্যটা ছিল, সেখানে হচ্ছে সে উসমান হাদিকে স্মরণ করেছে, তার জন্য বিচার চেয়েছে, ব্যাপারটা এরকম ছিল। তো এটা আসলে মিসকোট করে বা এটা নিয়ে আলাপ হওয়াটা তো একটা আসলে ওয়েস্ট অফ টাইম আমার কাছে। আচ্ছা, ঝুমা, আমরা যদি বলি যে জুলাই আন্দোলন, আপনার কি মনে হচ্ছে যে জুলাই আন্দোলনটাকে কেউ কি ব্যক্তিগতভাবে বা রাজনৈতিকভাবে ব্যবহার করছে কিনা? আপনি এটাকে কি বলবেন? জুলাই ঘটনাটা একটা রাজনৈতিক ঘটনা। এটাকে কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করছে কিনা রাজনৈতিক এটা ক্ষেত্রে তো বা আমি প্রথমে বললাম ব্যক্তিগতভাবে? যে কারো কারো ব্যক্তিগত ফায়দা হয়েছে জুলাইয়ের কারণে। জুলাই না আসলে হয়তো তারা এত টাকা পয়সার কখনো মালিক হতে পারতো না, কিন্তু সুযোগে পেয়েছে, সদ্ব্যবহার করেছে। সেটা আসলে যার যার ব্যক্তিগত। কারো যদি এথিক্স না থাকে, আমি বলেও সেটা ঠিক করাতে পারবো না, আমার অনেক প্রতিবাদেও সেটাতে কোনো কাজ হবে না। এই কিছু জিনিস হচ্ছে নিজের ব্যক্তিগত জায়গা থেকে আসতে হয়, ব্যক্তিগতভাবে চর্চা করতে হয়। তো সেটা না থাকলে আসলে বলাটাও কি বলবো। আমি এটার প্রতিবাদ করা আছে, প্রতিবাদ করতে পারি, এবং সরকার সেটার হচ্ছে বিচার করবে, এর বাইরে তো আসলে বলার কিছু নেই। আমি যদি জুলাই আন্দোলনের তো অনেক অধ্যায় ছিল আমাদের, একটা অসমাপ্ত অধ্যায়ের কথা যদি বলি, সেক্ষেত্রে আমি নির্দ্বিধায় বলবো হাদি হত্যার কথা। জি। এই যে হাদিকে যে মেরে ফেলা হলো বা এর বিচার কার্যক্রম সরকার ব্যবস্থার কাছ থেকে আপনি কিরকম ভাবে আশা করছেন বা কি মনোভাবটা পোষণ করছেন আপনি? শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড ব্যাপারটা যে একটা উম, শুধুমাত্র দেশের ঘটনা ছিল না, সেটা যে একটা ইন্টারন্যাশনাল ইনসিডেন্ট ছিল, সেটা প্রমাণ হচ্ছে রিসেন্টলি
ভারতের প্রাক্তন যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই এটা ক্লিয়ার হয়েছে। এবং একটা ব্যাপার দেখেন যে আমাদের দেশের কোনো আহ, দেশপ্রেমিককে হত্যা করা, তাদের জন্য দেশপ্রেম, মানে তাদের দেশ জড়িত, সেখানে বলা হচ্ছে দেশের ব্যাপার জড়িত, এজন্য আমি মুখ খুলবো না। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা যদি একটু শোনেন, সেখানে হচ্ছে তাদের দেশের কোনো একটা স্বার্থ, যেটা হচ্ছে শহীদ উসমান হাদি আঘাত হেনেছিল, সেজন্যই তাকে শহীদ করা হয়েছিল। তাদের কথা এইটুকু স্পষ্ট হয়। এবং এখানে আসলে অনেক বড় বড় রাঘব বোয়ালরা আছে। আমি, ইনকিলাব মঞ্চ বা আমরা যারা আছি, আমরা শহীদ উসমান হাদিকে দেখে তার কাছ থেকে আমরা তার শিষ্য ছিলাম বলতে পারেন। আচ্ছা। আমরা তার মতো, যেভাবে মানুষ এক্সপেক্ট করে যে আমরা তার মতো অনেক পড়াশোনা বা অনেক সাহসেরটা হয়তো বলতে পারবো যে ভাই যেভাবে আমাদেরকে শিখিয়ে গিয়েছে সেই সাহসটা হয়তো আমরা রাখি, কিন্তু তার মতো হয়ে উঠতে আমাদের অনেক সময় লাগবে। সবাই তো আসলে গড গিফটেড হয় না। তো তার যে ব্যাপারটা, তার মতো আসলে আমরা বলবো সামাল দেওয়ার মতো অত বড় কেউ হয়ে যায় নাই যে সেই ব্যাপারটা আসলে আমরা বলতে পারবো। কিন্তু এখানে যে রাঘব বোয়ালরা ছিল, আহ তারা আসলে ধরাছোঁয়ার বাইরেই থাকবে, মানে কাইন্ড অফ ব্যাপারগুলো আসলে এমন ভাবে গিয়েছে যে আমাদেরকে আসলে বিশ্বাস করে নিতে হচ্ছে যে এটার জন্য আমাদেরকে অনেক অনেক দীর্ঘদিন সংগ্রাম করে যেতে হবে। এবং এটাই হচ্ছে। আমরা প্রশাসনের তরফ থেকে না ইন্টারিমের সময় না এখন সেভাবে কোনো সহযোগিতা পাইনি। একই সাথে হচ্ছে আমরা যে বিচারের জন্য যে দাবি করেছি, উম, আমাদের সেই বিচারের ব্যাপারে তারা হচ্ছে উদাসীন ছিল। আমরা জাতিসংঘের তরফ থেকে যদি বাংলাদেশি গোয়েন্দা, আমি একটু শেষ করি, বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো ছিল তাদের উপর আমাদের আস্থা ছিল। তো প্রথমে হচ্ছে ডিবির কাছে ছিল, কিন্তু তারা যে চার্জশিটটা তৈরি করেছে সেই চার্জশিটে তারা কোনো ধরনের সমন্বয়ই দেখাতে পারেনি যে কিভাবে একটা আরেকটার সাথে কানেক্টেড। সেখানে আচ্ছা, দেখা হচ্ছে মোহাম্মদপুরে একজন কাউন্সিলরের আদেশে তাকে গুলি করা হয়েছে। তো আমরা আমরা যে আমাদের জায়গা থেকে ঠিক ছিলাম যে আমরা যে চার্জশিটটা মারিনি, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেই বক্তব্যে প্রমাণিত হয়েছে। প্রমাণিত হয়েছে। তার পরবর্তীতে হচ্ছে সেটা সিআইডির হাতে গেল, এবং সেই থেকে এখন পর্যন্ত যদি আপনি বলেন 17 বারের বেশি হচ্ছে চার্জশিট পেছানো হয়েছে। আর বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে যেই কাজটা রাষ্ট্রীয় বাহিনীর করার কথা, সেটা তারা আমাদেরকে রিকোয়েস্ট করছে যেন আমরা করে দিই। তো আমরা আমাদের জায়গা থেকে করে দিয়েছি, যেমন সিসিটিভি ফুটেজ কালেক্ট করে দেওয়া, বা আমাদেরকে বলছে যে যে ঘটনায় যে এলাকায় হয়েছে সেই ঘটনার যদি সিসিটিভি ফুটেজ পান আমাদেরকে একটু দিয়েন। তো আমরা তো এই চাইবো কাজগুলো আসলে কাদের করার কথা? আপনাদের না নিশ্চয়ই। এটা তো সরকারের রাষ্ট্রীয় বাহিনীর করার কথা। তো হ্যাঁ, সেই তো জায়গা থেকে তাদের ভূমিকাটা আপনারা এই জন্য আমরা মানে দেখেছি যে আপনারা বলেছেন যে এই বিচারটা আমরা জাতিসংঘের কাছে অধীনে মাধ্যমে চাই, সেজন্য আমরা জাতিসংঘের চেয়েছি। মাধ্যমে করাতে চাচ্ছি, তাদের জি, অধীনে চাচ্ছি। তো সেটা এই চেয়েছি, সেটা চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির আসলে উত্তর এসেছে কিনা, কি উত্তর এসেছে, হ্যাঁ বলেছে না না বলেছে, সেটা পর্যন্ত এখনো আমাদেরকে জানানো হয় নাই। এবং আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা সব ধরনের চেষ্টা করছি, যেহেতু আমাদের মামলার বাদী আমাদের ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ জাবের, আমরা যোগাযোগ রাখার চেষ্টা করছি, সবকিছুর চেষ্টা করছি, কিন্তু অসহযোগিতা বলবো না তাদের উদাসীনতা বলবো নাকি কোনো কারণে তারা চায় না যে উসমান হাদির বিচার হোক সেটা বলবো আসলে জানি না। এ ব্যাপারে আমাদের হতাশা আছে, কিন্তু আমরা আসলে হাল ছেড়ে দিইনি। আমরা আমরা বিশ্বাস করি যে মানে ধরুন যে বাংলাদেশে কেউ একটা অন্যায় করলো, সেটা 100 বছর পরে হলেও বিচার হবে, যদি জনগণ এই ব্যাপারে কমিটেড থাকে। সেটা যেভাবেই হোক, আমি না চাইলেও হবে, আমি চাইলেও হবে। তো ব্যাপারটা এরকমই, সেটার উপরে আমরা ভরসা করে আছি। আমাদের কাজ হচ্ছে কাজ চালিয়ে রাখা, বিচারের দাবি জারি রাখা, সেটাই আমরা জারি রেখেছি। ইনকিলাব মঞ্চ যদি বলি সেক্ষেত্রে আমরা জাবের, ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, জাবের আছেন, আপনি আছেন, কিন্তু হাদিকেই কেন টার্গেট করা হলো? আপনারা আমরা সবাই সমানভাবেই আমরা দেখতাম যে নো নো সমানভাবেই কথা বলেছেন বা সামনে এসেছেন, কিন্তু সেক্ষেত্রে হাদিকেই কেন টার্গেটটা করা হলো যে হ্যাঁ একেই আসলে দরকার বা একে আমাদের সরিয়ে দেওয়াটা দরকার, কেন মনে হলো এটা? তাদের টার্গেট যদি ইনকিলাব মঞ্চ হয়, ইনকিলাব মঞ্চের সর্বোচ্চ যে মাথা তাকে তো টার্গেট করবে। এবং তাকে হত্যা করার কারণটা কি হতে পারে সেটা তো আমি বলেছি। সে আসলে ভারতের রাষ্ট্র যেখানে জড়িত, বলছে রাষ্ট্রীয় ব্যাপার জড়িত, তার যে আধিপত্যবাদ বিরোধী যে অ্যাক্টিভিজম, তার যে কালচারাল ফেসিজমকে যেভাবে অ্যাড্রেস করার যে ব্যাপারটা, প্রতিষ্ঠান গড়ে তোলা, এগুলো ছিল অন্যতম কারণ আমাদের অ্যাসেসমেন্ট যেটা বলে। একই সাথে সে যেভাবে জনগণের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছিল, আপনি দেখবেন ঢাকা আটের যে সময়ের যে সেই সময় যেহেতু আমরা ঢাকা আট নিয়ে কাজ করছিলাম, আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা এই যে মুড়ি বাতাসা, ভ্যান র্যালি, এগুলো জনগণের মধ্যে খুবই সাড়া ফেলছিল। মানে আলোচনায় ছিল শুধুমাত্র ঢাকা আট। তো সেই জায়গা থেকে জনগণের কাছে এত জনসম্পৃক্ত হয়ে ওঠা, এটাও হয়তো তাদের কাছে মনে হয়েছে যে এরকম আধিপত্যবাদ বিরোধী একজন যদি এত জনপ্রিয় হয়ে ওঠে,
তাহলে হয়তো ভবিষ্যতে তাদের জন্য তাদের পরিকল্পনা বা তাদের আধিপত্যটা জারি রাখা এটা তাদের জন্য ক্ষতিকর হতে পারে। এটি অন্যতম কারণ। কারণ শহীদ ওসমান হাদির মতো আমরা কেউ অত গুণীয় হয়ে যায়নি, তার মতো তো স্কিলডও কেউ হয়ে যায়নি যে আমাদেরকে টার্গেট করবে। আমি যদি একটু উসমান হাদির পারিবারিক বিষয় নিয়ে প্রশ্ন করি, যে আপনারা যেমন উসমান হাদির বিচার চাচ্ছেন বা কিছু, কিন্তু ইনকিলাব মঞ্চের সাথে মনে হলো যে শহীদ উসমান হাদির পরিবারের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, আপনি কি বলবেন? দূরত্ব ব্যাপারটা এরকম না, যেরকমটা শহীদ ওসমান হাদির অনেকগুলো বক্তব্য আছে, আপনি দেখবেন যে তিনি বারবার বলতেন যে ফ্যামিলি এবং হচ্ছে সংগঠন দুটাকে তিনি সবসময় আলাদা রেখেছেন। তো আমার সাথে শহীদ ওসমান হাদির একটা সাংগঠনিক পরিচয়, এর বাইরে সে আমার রাজনৈতিক গুরু, তার সাথে আমার সিনিয়র জুনিয়র সম্পর্ক, আমি তার ভাই, এরকম একটা সম্পর্ক আছে। ফ্যামিলির সাথেও আমাদেরও তাই, যে শহীদ ওসমান হাদি ভাইয়ের সন্তান, তার স্ত্রী, তার বোন, সেই হিসেবে আমাদের সম্পর্ক। সাংগঠনিক ভাবে ফ্যামিলির আসলে সম্পর্ক হওয়ার কোনো, যেমন আমার সাথে তো এখন আমার ইনকিলাব মঞ্চের কোনো সম্পর্ক, আমার ফ্যামিলির সাথে তো ইনকিলাব না। মঞ্চের কোনো সম্পর্ক নেই। ইনকিলাব মঞ্চ, আমি একটু আপনার কথার মাঝখানেই বলছি, আপনি যে বলছেন যে ইনকিলাব মঞ্চের সাথে পারিবারিক কোনো সম্পর্ক নেই, দেখেন বিষয়টা কিন্তু হাদির ইনকিলাব মঞ্চের সাথে জড়ানো, হাদি নামটা, তাই না? যেহেতু হাদি ইনকিলাব মঞ্চটাকেই ধারণ করতো, যেটা আমরা যারা সাধারণ মানুষ ছিলেন তারা বলবেন বা আপনারা অস্বীকার করছেন, সেক্ষেত্রে হাদির পরিবারের একটা দূরত্ব আপনার কি মনে হচ্ছে না? যেটা দূরত্ব ব্যাপারটা এরকম না, যেটা আমি বললাম যে দুটা আলাদা এন্টিটি, দুটা কখনো এক ছিল না। এবং যেইভাবে প্রফেশনাল জায়গা থেকে যেটুকু মেনটেন করা দরকার সেটুকু আমরা প্রথম থেকে মেনটেন করেছি। তার পরিবারের সাথে যোগাযোগ মেনটেন করা, তার ব্যাপারে মানে ইনকিলাবের মঞ্চের কাছে তার যেসব ব্যাপার, বিশেষ করে হচ্ছে ভাই শাহাদাতের পর থেকে সাংগঠনিক নেতা হিসেবে আমাদের যে দায়িত্ব, একই সাথে হচ্ছে তার পরিবারে তাদের প্রতি যে সেখানে একটা কোলাবোরেশন হয়েছে। এর বাইরে আসলে যেভাবে আপনারা বলেন যে দূরত্ব হয়েছে হয়েছে, এটা আসলে ভাবে মানে অত সিরিয়াস কিছু না, যেটা স্বাভাবিকভাবেই হয়, যেটা স্বাভাবিকভাবে হয়। আমি এটা শেষ আপনার করি। হ্যাঁ, আমি যদি বলি, আপনি বলছেন যে দূরত্বের কিছু না, আমি কিন্তু কিছুদিন আগেও দেখেছি যে হাদির বোন বলেছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মামলার বাদী কেন জাবের হলো, এইটাতে আপনি কি মতামত দিবেন? আপনি বলছেন এটা দূরত্ব ওনার না। জানার ভুল হতে পারে এই ব্যাপারে, হচ্ছে হয়তো তাদের বিশেষ করে উমর ভাইয়ের সাথে আমাদের কমিউনিকেশনটা হয়েছে বেশিরভাগ, মাসুম আপার সাথে হয়নি। তো উমর ভাই আসলে সব ব্যাপারগুলোই জানতেন, তো তিনি কেন তার বোনকে জানাননি সেটার উত্তর তিনিই ভালো বলতে পারবেন, বা তিনি পোস্টটা কেন দিয়েছেন সেটা তিনিই ভালো বলতে পারবেন। তবে ইনকিলাব মঞ্চের জায়গা থেকে যেটুকু যোগাযোগ মেনটেন করা, তার স্ত্রীর সাথে করা এবং তার ভাইয়ের সাথে করা, সেটা দুই জায়গাতেই আমরা মেনটেন করেছি। পরবর্তীতে ইভেন যে পরিবারের যে ব্যাপারগুলো সেগুলো বরং আমরা জানতে পারিনি, এবং এটাতে আমাদের আমাদের কোনো ইন্টারফেয়ার করার অধিকার আছে বলে মনে করি না। যেহেতু বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ জাবের বাদী, এবং আমরা যেহেতু এটার সাথে ভাইয়ের দীর্ঘদিনের সংগ্রাম থেকে শুরু করে সব পুরো অস্তিত্বটাই বলতে গেলে একরকম জড়িত, সেখান থেকে আমাদের তরফ থেকে যা যা জানানোর সবকিছুই আমরা সবসময় জানিয়েছি। আচ্ছা, উসমান হাদির একটা ফেসবুক পেজ ছিল যেটার প্রায় 1.8 মিলিয়ন ফলোয়ার ছিলেন, এই পেজটার কোনো কার্যক্রম কিন্তু এখন দেখতে পাচ্ছি না আমরা, কেন? এটা তো ভাইয়ের পার্সোনাল পেজ ছিল। এটা ওনার পার্সোনাল পেজ ছিল? জি, এটা ওনার পার্সোনাল পেজ ছিল। তো সেটা হচ্ছে আমাদের এডমিন, আমাদের ইনকিলাব মঞ্চের বাকি কয়েকজন ভাইরা ছিলেন। তো শহীদ ওসমান হাদির বিচার এবং তার হচ্ছে বিভিন্ন কার্যক্রম, সেই রিলেটেড কার্যক্রমগুলো থেকে মাঝে মধ্যে আমরা আপডেট দিই। এর বাইরে আসলে তার যে পেজ সেখান থেকে পোস্ট হওয়াটা আসলে সমীচীন মনে করছি না, আমরা এই জন্য এখান থেকে কোনো কার্যক্রম চালাচ্ছি না। আচ্ছা, উসমান হাদি কিন্তু বিভিন্ন বক্তব্যে মানে যখন সে কোনো কনফারেন্স করেছে সে কিন্তু বলেছে যে আমি যদি মারাও যাই আমার ইনকিলাব মঞ্চ যেন সচল থাকে। আসলে এটাকে আমরা ঠিক কতটা বাস্তবায়িত দেখতে পাচ্ছি, বাস্তবে আসলে কতটা রূপ প্রতিফলন করতে পেরেছেন আপনারা বা সচল রাখতে পারছেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ইনকিলাব মঞ্চ তো আর ধ্বংস হয়ে যায়নি, ইনকিলাব মঞ্চ তার কার্যক্রম বন্ধ করেনি যে এটা নিয়ে সংশয় তৈরি হবে। বরং যেটা হয়েছে, ইনকিলাব মঞ্চ অনেক জায়গায় স্প্রেড করেছে। ইনকিলাব কালচারাল সেন্টার তাদের যে গতানুগতিক যে কাজগুলো সেগুলো করছে, যেগুলো আগে থেকেই করতো। এবং সামনে আমাদের আরো অনেকগুলো প্ল্যান ছিল যেগুলো শহীদ ওসমান হাদি বেঁচে থাকতেই আমাদেরকে বলে গিয়েছেন যে এটা এটা আমরা সামনে করব। এবং এই প্ল্যানগুলোই আসলে এক্সিকিউট করতে আমাদের আগামী 30 বছর সময় লাগবে। তো আমাদের আসলে কারিকুলাম থেকে শুরু করে আমাদের যে স্ট্রাকচার, সেটা এমন ভাবে করা যেন ভাই না থাকুক, সাবের ভাই না থাকুক, আমি না থাকি, আমরা যেখানেই যাই কাজটা যাতে চলমান থাকে, এই স্ট্রাকচারটা হচ্ছে স্বাভাবিকভাবে বিগত সময়ে আমাদের এত বড় একটা শোকের ঘটনা, একই সাথে হচ্ছে আইনি লড়াই, একই সাথে দেশি বিদেশি ষড়যন্ত্র, সবকিছু মোকাবেলা করতে আমাদের একটু সময় লেগেছে।
যেহেতু আমরা খুবই ছোট একটা টিম প্রথম থেকে কাজ করতাম, এবং এটাই আমরা কোর টিম হিসেবে কাজ করেছি। তো আমাদের একটু সময় লেগেছে, কিন্তু ইনকিলাব মঞ্চ কিন্তু একদিনের জন্য কাজ বন্ধ করেনি। ইনকিলাব মঞ্চ প্রত্যেক দিনই সচল ছিল, সেন্টার কখনো বন্ধ করিনি আমরা, সেন্টার সবসময় সচল ছিল। আচ্ছা দর্শকদের এবং আপনাদের সকলকে দাওয়াত আমাদের সেন্টারে। এবং সেটা কিন্তু শুধুমাত্র যে একটা পাঠাগার না, সেটা কিন্তু একটা বিক্রয় কেন্দ্র। আমরা হচ্ছে বই প্রকাশন, আমাদের 5টা প্রকাশনা আছে এখন পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারে, সামনে আরো আসবে। এর সাথে আমাদের আরো অনেকগুলো সিস্টার মানে সিস্টার আসতেছে, প্রোডাকশন আসতেছে, বিভিন্ন হাউস আসতেছে। তো বন্ধ হয়েছে এরকম ঘটনা ঘটে। তো আমি দেখেন রিসেন্টলি খুব মানে সাম্প্রতিক ব্যাপারে যদি ধরি আপনাদের, যে শহীদ শরীফ ওসমান হাদির আসামি যিনি ভারতে ধরা পড়লেন, এবং ধরা পড়ার বেশ কিছুদিন পরে কিন্তু ভারতের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিস্ফোরক মন্তব্য করলেন। এরপরে এই মন্তব্যটার পরে আসলে ইনকিলাব মঞ্চের ভূমিকাটা কি হলো? মন্তব্যের পরে হ্যাঁ এটা তো প্রমাণিত হলো যে ইনকিলাব মঞ্চকে যেভাবে ভিলিফাই করা হয়েছে, যে বিভিন্ন ভাবে বিভিন্ন ন্যারেটিভ বানানো হয়েছে, যে আম, অনেক ধরনের ন্যারেটিভ, যে এই খুনের সাথে অমুক জড়িত তমুক জড়িত, এসব কিছুই আসলে ভেঙে গেল। এবং এটাও ভেঙে গেল যে ইনকিলাব মঞ্চ আসলে তাদের পছন্দসই কোনো ইকে দেখতে না পাওয়ায় এই চার্জশিট প্রত্যাখ্যান করেছে, আসামি দেখতে না পাওয়ায়। এই সকল মন্তব্য তো আসলে সকল ন্যারেটিভ আসলে মিথ্যা প্রমাণিত হলো। এরপর ইনকিলাব মঞ্চের যে ভূমিকা, আমরা চেষ্টা করছি বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি, যাতে এই ব্যাপারে শহীদ ওসমান হাদির বিচারের ব্যাপারে, এটা আসলে বিএনপির জন্য অনেক বড় একটা মাইল ফলক হয়ে থাকবে যদি তারা এই বিচারটা করতে পারে। আর যদি না পারে, তারা ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবে। যেমনটা ইন্টেরিম দায়বদ্ধ, যে তারা এই হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি। সে যদি 10-এ যদি অন্যান্য ক্ষেত্রে যদি 9ও পায়, ওসমান হাদি কেসে তারা পাবে 0। তো এই ব্যাপারটা আসলে তাদেরকে আজীবন এটা টেনে নিয়ে যেতে হবে। বিএনপির ক্ষেত্রেও যাতে সেম না হয় সেই প্রত্যাশা আমাদের, এবং সেটার জন্য আমরা চেষ্টা করছি যারা যেন তাদেরকে ইনক্লুড করা যায়। শাহাদাতের পর মানে আমরা কিন্তু দেখেছি যে সাধারণ মানুষের ভালোবাসা শহীদ ওসমান হাদির প্রতি, বা তার জানাজায় অংশগ্রহণ, এরপরে বলেন মানে অর্থনৈতিক যে বিষয়টা, অর্থনৈতিক ভাবেও তাকে সচল মানে তার প্রোগ্রামগুলোকে চালিয়ে নেওয়ার জন্য সাধারণ জনগণ কিন্তু কথা বলেছেন যে হাদির এই প্রোগ্রামগুলোকে আমরা চালিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু তার বাস্তবে প্রতিফলনে আমরা দেখতে পেলাম যে সম্প্রতি যে পাঠ্য বইয়ে হাদি স্থান পাচ্ছে না। এটার আসলে কি বলতে চান? ওকে, এটার আমি জানি না যে মিডিয়াগুলো কেন ক্লিক বেট সাংবাদিকতা করে, এটা আসলে আমি জানি না। যে মিডিয়াগুলো আসলে নিউজ করলো যে পাঠ্য বইয়ে শহীদ ওসমান হাদি অন্তর্ভুক্ত হচ্ছে না, তারা কিন্তু একবারের জন্য যখন নিউজটা আসে যে 2028 সালের বইয়ে শহীদ ওসমান হাদিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত রয়েছে, সেটা কিন্তু তারা কেউ করে নাই। কিন্তু তারা এমন একটা ক্লিক বেট করলো, শহীদ ওসমান হাদি তো 27-এর বইয়ে থাকার কথা ছিল না। বরং কথা প্রথম থেকেই নিউজ এটাই ছিল, যে নিউজটা হয়েছে, আপনি যদি স্টার নিউজ প্রথমে নিউজটা করে, তার যদি নিউজটা আপনি দেখেন, দেখবেন যে 2028 সালের বইয়ে শহীদ ওসমান হাদি অন্তর্ভুক্ত হবে। এবং সেটাই সবগুলো মিডিয়ায় প্রচার করেছে যে 2028 হবে। কিন্তু তারা নিউজ করেছে কি, এই পাঠ্য বই অন্তর্ভুক্ত হচ্ছে না। 27-এর বই তো হওয়ার কথা ছিল না। এটা কমপ্লিটলি এক ধরনের মিস, মানে কি বলবো এটাকে, মিসকমিউনিকেশন না, এটা বললে এক ধরনের মিসগাইডেন্সটা ছিল। হ্যাঁ, মিসগাইডেন্স না, এটা হচ্ছে একদম স্ক্রিপ্টেড। যে নিউজটা হবে যে 27-এর বইয়ে অন্তর্ভুক্ত হচ্ছেন না, 28-এর বই হবে। সেখান থেকে সে 28-এর কথাও বাদ দিল, 27-এর কথাও বাদ দিল, শুধু লিখলো শহীদ ওসমান হাদি হচ্ছে অন্তর্ভুক্ত হচ্ছেন না। কিন্তু ভিতরে গিয়ে আমি দেখেছি যে প্রথম নিউজটা আমি সম্ভবত ডেইলি স্টারে দেখেছি, সেখানে কিন্তু নিচে সে ঠিকই লিখেছে 28-এর বইয়ে অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে। তো তার তো উল্লেখ করার প্রয়োজন ছিল যে 27-এর বই হচ্ছে না, 28-এর বই হবে। তো যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তই আছে, শুধু একটু ক্লিক বেট করে একটু ভিউর ব্যবসা। এবং একই সাথে আমার মনে হয় যে কিছু কিছু মিডিয়া আছে যারা বিএনপি সরকারকে গালি খাওয়াতে পারলে তাদের খুবই ভালো লাগে। তো আমার মনে হয়েছে যে এক ধরনের হচ্ছে এক ধরনের কি বলবো, এক ধরনের ট্রায়াল এটা। মানে আপনিও বলতে চাচ্ছেন যে এটা আসলে বিএনপি সরকারকে গালি দেওয়ার জন্য বলা আমার হয়েছে? মনে হয়েছে যে মানে এটার পর তো প্রচুর সমালোচনা শুনে হয়েছে। ভালো লাগছে? না, এটা তো আমার ভালো লাগে কোনো আপনার ব্যাপার তো না। মুখে হাসি দেখতে যে না, আমার বিএনপি সরকারকে আমার মনে হয়েছে যে বকা এটা দেওয়ার জন্য তারা চায় যে এরা বিএনপি বলেছে সরকারকে বা তারা গালি কিছু। খাবে, আপনার ভালো কিন্তু লাগছে? কিন্তু নো, ব্যাপারটা এরকম নয় যে বিএনপি সরকারকে গালি দিলে আমার ভালো লাগবে। বরং ব্যাপারটা এরকম যে বিএনপি সরকারকে তো আমরা এটার জন্য ধন্যবাদ দিয়েছি যে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে 28-এর বইয়ে আনার। 28-এর বইয়ে কিন্তু পুরো একেবারে কারিকুলামই চেঞ্জ হওয়ার কথা আছে, যেটুকু আমরা জানি। তো সেই ক্ষেত্রে তারা যে অন্তর্ভুক্ত করবে সেটা আমরা ভালো। কিন্তু মিডিয়াগুলো তো আসলে ক্লিক বেট করেছে যে এখানে আসলে
একটু সুযোগ পেলেই যে যদি এখানে শহীদ ওসমান হাদিকে একটু শুরু করা যাবে, একই সাথে হচ্ছে বিএনপিও কিছু গালি খাবে। একটা ব্যাপার হচ্ছে যে বিএনপি তো আর ফেসিস্ট কোনো দল না, বিএনপি এখনো পর্যন্ত অ্যান্টি ফেসিস্ট একটা বড় সাধারণ মানুষের শক্তি, দল, একটা বড় শক্তি। সাধারণ তো মানুষের দল সেখানে বলেন। যখন তারা যেহেতু অ্যান্টি ফেসিস্ট একটা ভূমিকায় আছে, কেউ যদি ফেসিস্টের হয়ে কাজ করতে চায় তাদের অন্যতম টার্গেটে সবসময় বিএনপি থাকেই। এবং আমার মনে হয়েছে এই ধরনের একটা ট্রায়াল, এবং এটা শুধু এই ক্ষেত্রে না, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এই ধরনের ক্লিকবেট সাংবাদিকতা হয়। আমার মনে হয়েছে এটা এরকমই। আমরা আপনার কাছ থেকে শরীফ ওসমান হাদির 3টি গুণ শুনতে চাচ্ছিলাম, যে তার সবচেয়ে ভালো যে 3টা গুণ ছিল। একদম শুরুতে যদি বলি, তিনি আসলে ভীষণভাবে মানুষকে তার প্রতি কি বলবো, তার গুণগ্রাহী হয়ে থাকতে মানুষ পছন্দ করে, এই ধরনের একটা গুণাবলী তার মধ্যে ছিল। যেমন আমাদের জীবনে আসলে কত ধরনের ক্রাইসিস, জুলাইয়ের পরে বিভিন্ন সময়ে জীবন, কখনো লাইফ থ্রেট, কখনো সাইবার বুলিং, এরকম বহু ক্যারিয়ার নিয়ে সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। তো তার মধ্যে থেকে আসলে এই কাজগুলো একদম বিনা পয়সায় খেটে যাওয়া, এগুলো আসলে কাইন্ড অফ ইম্পসিবল। মানে এটা কোনো মানুষের যদি মানে ওই পরিমাণ স্ট্যামিনা না থাকে, যদি মনোবল না থাকে, পসিবল না। শারীরিকভাবে মানসিকভাবে যদি একটা মানুষ ওই পরিমাণ স্ট্রং না হয়, তাহলে এইভাবে খেটে যাওয়া পসিবল না। তো সেই সময় আমরা অনেকবার এটা হচ্ছে গিভ আপ করেছি। কিন্তু ওসমান ভাইয়ের কথা যে কিছু মানুষ থাকা দরকার যে কাজগুলো করবে, এবং তার ওই যে কথা বলে মানুষকে যে মুগ্ধ করে রাখা, বা তার তার প্রতি কাজের প্রতি যে একটা মোটিভেট করা, সেটা ছিল। সেকেন্ডে যদি বলেন, তার কমিউনিকেশন স্কিল খুবই ভালো ছিল, অসম্ভব রকমের ভালো ছিল, এবং সে সবার সাথে সেই গুড কমিউনিকেশন, গুড রিলেশনশিপটা রাখতে পারতো। আর যদি একদম সবচেয়ে ভালো গুণ যদি বলেন, তার দেশের জন্য প্রচন্ড রকম ভালোবাসা ছিল। এটা একদম জেনুইন, এটা আসলে ফেব্রিকেটেড না, নিজের নেতা হওয়ার জন্য না। সে দেশের স্বার্থটাকে খুবই ভালোবাসতো। এবং তার যদি বাসায় দেখেন যে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা শব্দ অ্যানালাইসিস করে করে পড়তো, যে এই শব্দ দিয়ে কোনোভাবে দেশের কোনো মানে একটা শব্দ দিয়ে কোনোভাবে হচ্ছে এখানে কালচারাল ফেসিজমকে প্রমোট করা হচ্ছে কিনা, কিংবা এটা দিয়ে কোনোভাবে মানুষের মস্তিষ্কে কি ইনপুট দিতে চাচ্ছে, এটা একদম রাজনৈতিক ভাবে সে করতো। তো এই ব্যাপারটা আসলে খুবই ভালো একটা আমার মনে হয়েছে, যেটা আমাকে ইনফ্লুয়েন্স করেছে। আমাদের সাধারণ মানুষের একটা কথা আছে যে আন্দোলন শেষ, গন্তব্য রাজনীতি, তাই না? তখন ইনকিলাব মঞ্চ কি রাজনৈতিক দলের রূপ নেবে কিনা? ইনকিলাব মঞ্চ, যেটা শহীদ ওসমান হাদি বারবার বলে গেছে, ইনকিলাব মঞ্চ কখনো রাজনৈতিক দলে রূপ নেবে না। তবে এখান থেকে যদি, যেমন ধরুন যে আমাদের যে পিরিয়ডটা শেষ হবে, এই পিরিয়ডের পরে যদি আমাদের মনে হয় যে আমাদের রাজনীতি করা উচিত, তাহলে যে কেউ যে কোনো গতানুগতিক রাজনৈতিক দলে যেতে পারে, এটা ওপেন আছে। যেমন যে কোনো রাজনৈতিক দলের কেউ আমাদের কাছে আসতে পারে, আমাদের দল থেকেও কেউ ছেড়ে যে কোনো রাজনৈতিক দলে যেতে পারে, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। নির্বাচন আসলে ইনকিলাব মঞ্চ কি করবে? সমর্থন, অংশগ্রহণ নাকি বিরোধিতা? কিসের নির্বাচন? যে কোনো নির্বাচন আসলে, যেমন স্থানীয় কার নির্বাচন বিরোধিতা সামনে করবে? চলতেছে, যে স্থানীয় নির্বাচন আসতেছে সামনে, মানে আরো 5 বছর পরে আবার আমরা জাতীয় নির্বাচন দেখবো, বা স্থানীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, এই যে নির্বাচনগুলো, এগুলোতে আসলে আপনাদের মানে কি মনে হচ্ছে, আপনারা সমর্থন করবেন, অংশগ্রহণ করবেন এটা নাকি হচ্ছে বিরোধিতা করবেন? এটা ডিপেন্ড করবে কিছুর উপরে বলি। যদি ধরেন যে আমাদের যদি মনে হয় যে বাংলাদেশের জন্য যে মানুষগুলোকে আমাদের মনে হবে যে তারা বাংলাদেশের জন্য উপকারী, বাংলাদেশের জন্য দরকারি, যেমন আমরা গত নির্বাচনেও দেখবেন যে মানুষগুলোকে আমাদের মনে হয়েছে সৎ। যেমন ঢাকা 9 আসনের আপনি জানেন যে হাবিবুল্লাহ ভাই, তার প্রতি আমাদের সমর্থন ছিল বলতে আমরা তাকে এপ্রিসিয়েট করেছি। এবং আরো অনেক আসনে যারা শহীদ ওসমান হাদির বিচারের জন্য কথা বলেছে, তারপরে হচ্ছে এই যে আমি শহীদ ওসমান হাদির বিচার বললাম, এটা হচ্ছে মানে বলার জন্য বলা, এটা কোনো স্লিপ না। ধরেন যে তার বিচারের জন্য কথা বলবে, একই সাথে হচ্ছে বাংলাদেশের পক্ষে কথা বলবে, তারপরে সকল ধরনের আধিপত্যবাদ বিরোধী কথা বলবে, তাদের প্রতি আমাদের একটা সমর্থন থাকবে। আমরা সমর্থন থাকবে বলতে তার জন্য ভোট চাইবো ব্যাপারটা এমন না, তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো, ব্যাপারটা এরকমই, তাকে আমরা ধন্যবাদ জানাবো, অ্যাপ্রিসিয়েট করবো, ব্যাপারটা এরকম। এর মধ্যে থেকে ইনকিলাব মঞ্চ থেকে কেউ আসলে ভোটে দাঁড়াবে কিনা সেটা এখনো বলতে পারছি না। যেমন গতবারে যেটা হয়েছে যে আমরা মনে করেছি যে এটা আমাদের জন্য রাইট টাইম না, আমরা এখনো যেই যোগ্যতা নিয়ে শহীদ ওসমান হাদি নির্বাচন করতে গিয়েছিল সেই যোগ্যতা এখনো আমাদের অর্জন হয়নি, এটা আমরা মনে করেছিলাম, এই জন্য আমরা নির্বাচনে যাইনি। ভবিষ্যতে যদি কখনো মনে হয় যে আমাদের এখন নির্বাচন করা উচিত রাজনৈতিক স্বার্থে, সংগঠনের স্বার্থে, তখন হয়তো আমরা নির্বাচন করবো। অবশ্যই সেটা ইনকিলাব মঞ্চ ব্যানারে না, সেটা হয়তো যেভাবে শহীদ ওসমান হাদি করেছেন, তিনি ইনকিলাব মঞ্চ ব্যানারে করেননি, তিনি কিন্তু ইন্ডিভিজুয়াল জায়গা থেকে করেছেন। তো সেভাবেই সম্ভবত হবে। আচ্ছা, ভবিষ্যতে যদি রাজনীতি করেন, বা বললেন যে আপনারা রাজনৈতিক ভাবে আসতে পারেন, বিষয়টা কি এরকম বলতে চাচ্ছেন যে ভবিষ্যতে রাজনৈতিক ভাবে আসতে পারেন?
নো নো, তাহলে? রাজনৈতিক ভাবে ইনকিলাব মঞ্চ কখনো রাজনৈতিক দলে রূপ নিবে না। রাজনীতিতে অংশগ্রহণ রাজনীতিতে অংশগ্রহণ সেটা যে কোনো দলের হয়ে হতে পারে, সেটা ইন্ডিভিজুয়ালি হতে পারে। এটা নট নেসেসারি যে ইনকিলাব মঞ্চ ব্যানারে কেউ রাজনীতি করবে, গতানুগতিক রাজনীতি সবচেয়ে হবে না। বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে তখন কাকে দেখবেন আপনারা? সেটা তো ডিপেন্ড করছে। নির্বাচন সে আসলে যে নির্বাচনে যে এখন আমার হচ্ছে বিপক্ষে দাঁড়াবে সবাই হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী, এবং বিরোধী দল বা সরকারি দল আমাদের এই ধরনের কোনো নাই। আমরা মনে করি যে মানুষ বাংলাদেশ পন্থী, বাংলাদেশে প্রত্যেকেরই দরকার আছে, তাদের জন্য আমাদের কথা থাকবে। যেমন বাংলাদেশে কোনো বিরোধী দল যদি হচ্ছে সরকারি দল হোক বা বিরোধী দল, তারা যদি আহ, আহ, কি বলবো, ইন্ডিয়ান আধিপত্যবাদের পক্ষে লোক হয়, কিংবা হচ্ছে অন্য কোনো আধিপত্যবাদকে তারা যদি আনতে চায়, আমরা অবশ্যই তাদের বিপক্ষে বলবো। ইট ডাজন্ট ম্যাটার যে সে সরকারি দলের হবে, ইট ডাজন্ট ম্যাটার যে সে বিরোধী দলের হবে। আমরা কখনো এটা বাছ বিচার করে কখনো আমরা প্রতিবাদ করিনি। তার মানে বলতে চাচ্ছেন যে কোনো বড় ধরনের মানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আপনি দেখতে পাচ্ছেন না এখন? না, যখন এখন পর্যন্ত বাংলাদেশে নির্বাচনে যারা বা আছে, কিছু, হ্যাঁ, বাংলাদেশে আওয়ামী লীগের যতদিন পর্যন্ত না বিচার হচ্ছে ততদিন পর্যন্ত তারা হচ্ছে আমাদের চোখে প্রতিদ্বন্দ্বী, বা তারা আমাদের হচ্ছে অপোজিশন। কারণ হচ্ছে তাদের এখনো পর্যন্ত বিচার হয়ে যায়নি, তাদের বিচার হওয়াটা জরুরি। এবং একই সাথে হচ্ছে তারা যতদিন পর্যন্ত ভারতের বয়ানে কথা বলবে ততদিন পর্যন্ত না। এবং যতদিন পর্যন্ত বিএনপি জামাত যারাই হোক, তারা যতদিন পর্যন্ত আসলে বাংলাদেশপন্থী কথা বলবে, তারা আমাদের অপোজিশন না। এখানে কেউ আমাদের অপোজিশন না, রাজনৈতিক ভাবেও না, তারা আমাদের ব্যক্তিগত ভাবেও না। কিন্তু চাঁদাবাজ বলতে ভালো লাগে। চাঁদাবাজ বলতে ভালো লাগে, যদি ব্যাপারটা তো আমি তো কোনো নির্দিষ্ট দলকে তাই না? ইন্ডিকেট করে বলিনি। চাঁদাবাজ বলতে ভালো লাগে, এই ব্যাপারটা এরকম না যে চাঁদাবাজ তাকে চাঁদাবাজ বলতে অবশ্যই মানে এটা ভালো লাগার ব্যাপার না, এটা সেটা তো একটা নিজস্ব দলের পক্ষে থেকে নৈতিকতা। যাবে, তাই না? সেটা একটা নিজস্ব দলের পক্ষে থেকে নৈতিকতা। যাচ্ছে কিন্তু এটা তো চাঁদাবাজ এখন আমি চাঁদাবাজিটা যদি কে কাউকে করছে? চাঁদাবাজ বললে যদি সেটা যদি অন্য কোনো দলের লাভ হয়, তাহলে সেই যে দলটা চাঁদাবাজি করে তার বোঝা উচিত যে আমি যদি চাঁদাবাজি করি তাহলে সেটা অন্য একটা দলের বেনিফিট হয়, আমার চাঁদাবাজিটা করা উচিত না। হুম। আমি চাঁদাবাজকে চাঁদাবাজ বলবো, এটা আমার নিজস্ব নৈতিকতা, সেটা আমার নিজস্ব স্ট্যান্ড, সেটা আমার ভালো লাগে খারাপ লাগার চাঁদাবাজিটা ব্যাপার যে না। হচ্ছে এটা তো কোন একটা দলের ব্যানারে হচ্ছে, এটা আমাকে মানতেই হচ্ছে, হ্যাঁ, তাই সেটা না? কোনো একটা দলের ব্যানার হচ্ছে, তাহলে সেই দলটার তো আসলে বোঝা এখন উচিত যে আমি হ্যাঁ, যদি এটা করি তাহলে অন্য একটা দল বেনিফিটেড হয়। এবং যদি কাউকে চাঁদাবাজ মানে তাদেরকে চাঁদাবাজ বলে যদি অন্য দল বেনিফিটেড হয়, সেটা যদি তারা না চায়, তারা চাঁদাবাজি করবে না। সিম্পল। সরকারের শীর্ষ পর্যায়ে যদি আপনি বসেন, সেক্ষেত্রে প্রথম কোন 3টি কাজ আপনি আগে করবেন? আমার মনে হয় না আমি কখনো বসবো, আমি ইন্টারেস্টেডও না। আমি গতানুগতিক রাজনীতিতেও আমি ইন্টারেস্টেড না। কিন্তু আপনার যদি কি কখনো মনে আমি হচ্ছে? বসি, হুম। তাহলে সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে বাংলাদেশের যে রুলস, এবং যেটা আমার মনে হয়েছে যে জনগণ কখন তার সবগুলো রুলস মানতে বাধ্য হয়। যেমন আপনি দেখেন যে এখন যে ট্রাফিকে যে এআই রিলেটেড যে ক্যামেরাগুলো বসানো হয়েছে, হ্যাঁ, এখন হ্যাঁ। কিন্তু সবগুলো রোডে হয়তো সবগুলো গাড়ি এটা মেনটেন করে। হুম। তো এরকম কিছু সিস্টেমিক কিছু পরিবর্তন আনতে হবে, যেগুলো করলে জনগণও ল মানতে বাধ্য হবে এবং সরকারও কিছু ব্যাপারে স্ট্রিক্ট থাকতে পারবে, মেনটেনেন্সটা সুষ্ঠু হবে। আমি হয়তো এটাই করব। এবং একই সাথে বাংলাদেশে যে বাংলাদেশপন্থী যে লোকগুলা, সেই লোকগুলো আসলে সারা জীবনই বাংলাদেশে হচ্ছে নিগৃহীত হয়েছে। টু বি অনেস্ট, খুবই কম মানুষ বাংলাদেশপন্থী যারা মেন স্ট্রিমে আসতে পেরেছে বা ভোকাল হতে পেরেছে, যাদেরকে ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয়নি, যাদেরকে হচ্ছে আহ কি বলবো, একটা সোশ্যাল এক ধরনের স্টিগমার মধ্যে দিয়ে যেতে হয়নি। সেই মানুষগুলোকে মেন স্ট্রিম করা আসলে আমার মনে হয় যে দায়িত্ব। এক কথায় যদি বলি, সিস্টেমিক চেঞ্জ। বর্তমান সরকার কি করছে না? বর্তমান সরকার তো গতানুগতিক যেভাবে আওয়ামী লীগ সরকার যেভাবে চালিয়েছে, হুম। আমার মনে হয় যে তারা ওইটা থেকে এখনো বের হতে পারছে না। বিভিন্ন কারণ আছে, কারণ বিগত 17 বছরের প্রত্যেকটা সিস্টেমে সবগুলো জায়গায় হুম। তারা তাদের লোক বসিয়েছে। বিএনপি সরকার হুট করে যেমন ইন্টারিমও যেটা পারেনি আসলে, যে একেবারে ঢালাও ভাবে সাজানোতে, যেমন ইন্টারিমও পারেনি বিএনপির পক্ষ, এই 3 মাসে এটা সম্ভব হয়নি। সামনে হয়তো তারা পারবে, তবে সেটা যাতে শুধুমাত্র যেভাবে আওয়ামী লীগ করেছে একেবারে সবকিছু আওয়ামীকরণ, সেরকম যাতে না হয়, সেটা যাতে সাধারণ মানুষকে ইনক্লুড করে, তাহলে আমার মনে হয় যে বিএনপি আরো বেশি সাধারণের দল হয়ে উঠতে পারবে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে বিএনপি, জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে আপনার ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা আছে কিনা, কিরকম? আপনি ধরে নিতে পারেন যে বিএনপি, জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দল মানে আপনি জড়িত আছেন কিনা, যে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি এই দলটাকে সাপোর্ট করি বা এটাকে মানে একে পছন্দ করি, এরকম একটা যে করতাম, নির্বাচন একটা দলকে আসলে বা পছন্দ কিছু করতাম, এখন আর করি না। দেশে
কিছু বলার দরকার নাই। বাংলাদেশে একটা দলকে আপনি পছন্দ করতেন, করতাম বলতে এখন আমি হয়তো একটা টাইমে তো ভাবতাম হচ্ছে যে এই দলগুলোর সাথে হচ্ছে অ্যালাইন করা যায়, কাজ করা যায়। না, আমার মনে হয় যে এখন আর করা যায় না। মানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রতি আসলে ওই আস্থাটা নাই। কারণ যে জায়গায় আমি নীতি নির্ধারণী জায়গায় নাই, বা যেই জায়গায় আমি যদি একজন সাধারণ কর্মীও হই, আমাকে সেই দলের লায়াবিলিটি নিতে হবে। এবং ঝুমা, আপনার কথায় একটু কেমন যেন আভাস পাওয়া যাচ্ছে যে আপনি একটা দলকে পছন্দ করতেন কিন্তু এখন করছেন না। হ্যাঁ, শুধু একটা দল না, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, সব দলকে আওয়ামী ভালোবাসতেন? লীগের বিপক্ষে যারাই দাঁড়াতো আমি তাদের সবাইকে পছন্দ করতাম। আমার আচ্ছা যদি আচ্ছা টাইম লাইনে যান 21-22 সালে, মানে যখন থেকে আমি 18+ হয়েছি, আচ্ছা তখন থেকে আচ্ছা। আপনি দেখবেন যে প্রচুর এই টাইপের লেখা আছে আমার কমেন্টসে, আপনি তারপরে আমার সব দল পোস্টে। কি পছন্দ করতেন? আমি কি ধরে নেব অ্যান্টিফেসিস্ট যে যারাই ছিল, আওয়ামী লীগ সম্পৃক্ততা আছে? আপনি একটি দলকে পছন্দ আওয়ামী করতেন? লীগ বাদে যারা আওয়ামী লীগ অ্যান্টিফেসিস্ট যারা ছিল, প্রত্যেকের সাথেই হচ্ছে প্রত্যেককে নিয়ে আমার কিছু না কিছু লেখা আছে, তাদের পক্ষে কিছু না কিছু কথা আছে। তো তখন তো আসলে রাজনৈতিক দল হিসেবে পছন্দ করতাম এরকম না, তাদেরকে হচ্ছে অ্যান্টিফেসিস্ট কোয়ালিয়েশন হিসেবে পছন্দ করতাম। তো সেটা পরবর্তীতে আসলে এভাবে যদি বলি যে একটা দলকে ডিরেক্টলি টার্গেট করা উচিত না। কিছু মানুষের কার্যক্রম আসলে ভালো লাগে না, এবং তাদের যে কার্যক্রম ভালো লাগছে না, কারণ আপনি যে বলছেন চাঁদাবাজ বলতেছে আমার ভালো লাগতেছে, ব্যাপারটা এরকম না যে ধরেন যে চাঁদাবাজি করতেছে, সবাই তো চাঁদাবাজি করতেছে না। বিএনপি থেকে সবাই চাঁদাবাজি করতেছে, কিন্তু চাঁদাবাজ ট্যাগটা আপনি কিন্তু কিন্তু সবাই। বলেই ফেলেন যে আমি বিএনপি চাঁদাবাজি এটা করতেছে। আমি বললাম, এটা আপনি আমি তো জেনে বলেই দিলেন বললাম। আমাদেরকে যে আমি বললাম, বিএনপি আমি চাঁদাবাজি আপনাকে এটা করতেছে। এক্সাম্পল আচ্ছা, হিসেবে এখন বলছি, যে এক্সাম্পল আপনি হিসেবে বলছি, শুনুন বললেন যে আমাকে শেষ বিএনপি করতে দেন, চাঁদাবাজি কাইন্ডলি করতেছে, আমাকে শেষ করতে দেন। তাহলে তো শেষ না করতে সরকার দিলে দলকে বলতে এখন পারবো না। বলতেই মানে বলতে আমি হচ্ছে আমাকে আমাকে। বলতে না দিলে তো আমি শেষ করতে পারবো না। যেমন আমি যদি আপনাকে বলি যে বিএনপি তো সবাই তো চাঁদাবাজ না, কিন্তু বিএনপির ট্যাগটা হলো কি যে বিএনপি চাঁদাবাজ, এরকম বিএনপি ট্যাগ দিয়েছে, এরকম চাঁদাবাজ ট্যাগ আছে হ্যাঁ, বিএনপি? জানতাম বিএনপি না তো। চাঁদাবাজ এই টাইপের ট্যাগ হচ্ছে। যেমন দেখবেন ও যে আচ্ছা আচ্ছা। নির্বাচনের আগে আগে হুম হুম। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় যে বিএনপি চাঁদাবাজ এই ধরনের একটা ট্যাগিং করা হয়েছে। আচ্ছা তো আচ্ছা। তো সেইটা যদি ধরেন যে বিএনপি সবাই চাঁদাবাজি করে না, কিন্তু একজন যদি করে তাকে এই ট্যাগটা এটা নিতে হয়। আমি যদি একটু বিএনপি, ঘুরে বলি আমি যে আমার কথা কয়েকটা শেষ করি আসন ছিল, আপনি একটু। চাঁদাবাজ আখ্যাটা নো, দিচ্ছেন। আমাকে শেষ করতে দেন কাইন্ডলি, আমার কথাটাই আপনি আসলে ইন্টারফেয়ার করার কারণে হারিয়ে গিয়েছে। যেমন একজন বা দুজন বিএনপিতে চাঁদাবাজি করলো, কিন্তু পুরো বিএনপিকে এটা একটা নিতে হলো যে বিএনপি চাঁদাবাজ। আমি এটাই বলতে চাইছি যে বিএনপি চাঁদাবাজ, এটা আমি বলছি না। আমি আপনাকে বললাম যে একজন বা দুজন করলো, তাকে হচ্ছে এটা একটা নিতে হলো যে সে চাঁদাবাজ। কিন্তু আমি যদি বিএনপিতে থাকি, আমি যদি চাঁদাবাজি না করি, আমি এটা একটা দায়টা কেন মাথায় নিব? আচ্ছা। ব্যাপারটা এরকমই যে আমি কোনো রাজনৈতিক দলে যাবো না, এটার কারণ এটাই যে আমি যেটা দায় নিব না, যেটা আমি করিনি সেটা দায় আমি নিতে পারবো না। এই জন্য আমি কোনো রাজনৈতিক দলকে পছন্দ করা অপছন্দ করার জায়গায় যেতে পারছি না। আপনি এইভাবে কাইন্ডলি মিসকোট করবেন না যে আমি বিএনপিকে চাঁদাবাজ বলেছি। আমি এটা আপনাকে একটা শর্ত সাপেক্ষে বলছি যে একজন চাঁদাবাজি করছে সেজন্য সবাই ট্যাগ নিতে হচ্ছে। আমার ওই কথাটা কাইন্ডলি মিসকোট করবেন না। না, this- যে সব ট্যাগ নিতে হচ্ছে যে বিএনপি চাঁদাবাজের দল। হ্যাঁ, তা আমরা যদি এক কথায় বলি তাহলে যে বিএনপি চাঁদাবাজের দল, এটাই কি প্রকাশিত হচ্ছে না, মানে প্রমাণিত হচ্ছে এটা না? তো এটা তো আমি বা আপনি বলছি না, এটা একটা দেওয়া হচ্ছে। আমি বলছি না, এই ট্যাগটা দেওয়া হচ্ছে। তো এই ট্যাগটা যে দেওয়া হচ্ছে, এটা যে বলা হচ্ছে, তো স্বাভাবিকভাবে যে একজন বিএনপি করে, যে চাঁদাবাজি করে না, যে সারা জীবন সৎ থেকেছে, যে জেল খেটেছে, জুলুম খেটেছে, তার সাথে তো এটা বেএনসিপি, তাই না? সেই বিএনসিপি তো আসলে আমি নিজের জন্য অ্যাকসেপ্ট করবো না। That's it. সর্বশেষ আপনার একটা পোস্ট দেখলাম যে আপনি লিখেছেন বাংলাদেশে হিজবুল্লাহ বা এই নিয়ে যে একটা প্রশ্ন দেখেছি আপনি, যে জাস্ট লাস্ট যে মানে কি করেছেন got আপনি, it. এই সম্পর্কে আসলে আপনার মতবাদটা কি? এই সম্পর্কে আমার মতবাদ হচ্ছে এটা খুবই সেন্সিটিভ ইস্যু। একটা শ্রেণী বলতে চায় যে মানে কালিমার পতাকা তারা চায় না, কালিমার পতাকা তারা করে। আবার একটা শ্রেণী হচ্ছে যে কালিমার পতাকা মানে খারাপ, এই টাইপের একটা। তো এটাতে আমার পার্সোনাল স্ট্যান্ড যেটা, সেটা হচ্ছে অ্যাজ এ মুসলিম কালিমার পতাকা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু সেটা যদি কোনো এজেন্ডাকে পুশ করতে বা কোনো এজেন্ডাকে এখানে রাজনৈতিক গেইনের জন্য যদি সেই কালিমার পতাকাকে ব্যবহার করা হয়, এজ এ মুসলিম এটা আমার জায়গা থেকে আমার মনে হয় যে যেটুকু আমার বুঝ আছে সেটুকু থেকে মনে হয় যে এটার বিরোধিতা করা আমার দরকার। যেই কাজটা করলে আমার ইসলামকে হচ্ছে এখানে ভিক্টিমাইজ করা যাবে, যেটা করলে আমার বৃহত্তর ক্ষতি আছে, সেটা তো আসলে আমি অন্য কারো রাজনৈতিক স্বার্থ হাসিল হওয়ার জন্য হতে দিতে পারি না। সেটা বিরোধিতা করা আমি আমার দিক থেকে প্রয়োজনীয় মনে করি, এবং এটুকুই আমি করেছি। দর্শক, প্রশ্ন থাকুক, আলোচনা চলুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।